ব্লগ পোস্টিং এর কয়েকটা ক্লাস হয়ে গেছে, তাই না? আমার জি সাথে স্যার। যদিও ছিল, আমি আমার কিছু ঝামেলার কারণে ক্লাসে করতে পারিনি আর কি। আচ্ছা, আসলে ক্লিনিক্যাল ক্লাস হওয়ার এই সে জুমে একটা ভেরি টাফ আর কি। আসলে প্র্যাকটিক্যাল জিনিসকে অনলি থিওরি বেসিসে আলোচনা করা এটা, আর এমন সিচুয়েশনে এরও বিকল্প নেই। এখন যেহেতু পরীক্ষা ওরিয়েন্টেড প্রিপারেশন আমাদের, এবং পরীক্ষার সিস্টেমটা সবাই জানো যে আসলে পরীক্ষাটা কিভাবে হয়। ফাইনাল পরীক্ষা মার্ক ডিস্ট্রিবিউশন জানো। যেমন আমাদের পরীক্ষা টোটাল মেডিসিনের মার্ক থাকে 500 মার্ক। 500 মার্কের 200 চলে যায় রিটেন, দ্যাট ইজ হচ্ছে 70-20-10। 70 এসএকিউ, 20 এমসিকিউ, 10 হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, দ্যাট ইজ এই জায়গায় 200। হসপিটাল থাকে 50 মার্ক। হসপিটাল স্টেশন থাকে টোটাল 10টা। 10টার মধ্যে 8টা থাকে মেডিসিন, 2টা পেডিয়াট্রিক্স। প্রতিটা স্টেশনে 5 মার্ক করে থাকবে, 5 মিনিট করে সময়। যেটা ইম্পর্টেন্স আছে, হসপিটালে কিন্তু আলাদা পাস করা লাগে। এরপরে থাকে অরাল বোর্ড। অরাল বোর্ডে থাকে 150 মার্ক। 150 মার্কের মধ্যে 3টা বোর্ড থাকে, বোর্ড 1, 2, 3। 1 এবং 2 আছে মেডিসিনের বোর্ড, 3 পেডিয়াট্রিক্স এর বোর্ড। এবং প্রতিটা বোর্ডে থাকে 50 মার্ক, দ্যাট ইজ হচ্ছে 150। এই 150-র মাঝে প্রতি বোর্ডে 50, 10 মার্কস থাকে হচ্ছে প্র্যাকটিক্যাল। দ্যাট ইজ হচ্ছে এই জায়গা আপনার ইসিজি থাকতে পারে, এক্সরে থাকতে পারে, তারপরে পেক্টোরাল থাকতে পারে, ডাটা থাকতে পারে, যে কোনো এই জায়গা সাদা। এই 10 মার্ক তাহলে 40 থাকে প্রশ্ন, 10 থাকে প্র্যাকটিক্যাল। দিস ইজ পড়া। আর ক্লিনিক্যাল ক্ষেত্রে লং কেস থাকে, শর্ট কেস থাকে। লং কেসে 50, শর্ট কেসে 50। তাহলে লং কেস করলে মেডিসিন থেকে থাকে, পেডিয়াট্রিক্স থেকে লং কেস থাকে না। আর শর্ট কেসের ক্ষেত্রে 5টা, টোটাল 5টা করা লাগবে প্রত্যেকটি। 5টা, 3টা মেডিসিনের, 2টা পেডিয়াট্রিক্সে। এবং প্রতিটা শর্ট কেসে মার্ক থাকে 10 মার্ক। তাহলে 5টা শর্ট কেসে 50 মার্ক, আর লং কেসে 50, তাহলে 100। তাহলে টোটাল মার্ক ডিস্ট্রিবিউশন ক্লিনিক্যালি হচ্ছে 100, অরালি 150, হসপিটালে 50, রিটেনে 200। এবং আপনাদের পাশের সিস্টেম আছে, এই প্রতিটা কম্পার্টমেন্টে আলাদাভাবে পাস করতে হবে। রিটেনে আলাদা, হসপিটালে আলাদা, অরালি আলাদা, ক্লিনিক্যালি আলাদা। পাস মার্ক হচ্ছে দ্যাট ইজ 60%। অল কম্পার্টমেন্টে 60% পাস মার্ক। এখন আমরা তাহলে এই জায়গায় আপনার এই কম্পোনেন্টগুলোকে আলাদাভাবে পাস করা লাগবে প্রত্যেকটাকে। আর আপনাদের অনার্স মার্ক হচ্ছে 85% মার্ক। 85% যারা ভালো করতে চান, এইটা 85। আগে 80 ছিল, এখন 85%। এখন পরীক্ষা কিভাবে শুরু হয়? যেমন পরীক্ষাটা শুরু হয় যে সিস্টেমে, যে আপনারা পরীক্ষার রেসপেক্টিভ যার যেদিন পরীক্ষার ইসে যাবেন, এট ফার্স্ট আপনাদের যে কজন 16 জন, 14 জন বা 15 জন, যে কজনেরই হোক, এই হিসেবে গেলে ফার্স্টে আসছে আপনাদের লং কেসের লটারি টানতে, দ্যাট ইজ হচ্ছে খাতা নিতে। খাতায় আপনার রেসপেক্টিভ যে বেডে যে কেসটা পড়লো, বেড নাম্বার দেওয়া থাকে, সেই বেডে যে কেস থাকে সেই কেসটাই আপনার লং কেস। তাইলে সেই ক্ষেত্রে আপনাকে লং কেসে দেওয়া থাকে 40 মিনিটের মতন সময় দেয়, অন অ্যান এভারেজ 40 মিনিট দেওয়া। এখন এই 40 মিনিটের ভিতরে আপনাকে এই লং কেস হিস্ট্রি নেওয়া, এক্সামিনেশন করা, বা বেডসাইড কোনো টেস্ট ইনভেস্টিগেশন থাকলে সেইগুলো করা, এই করে এই 40 মিনিটের মাঝে আপনাকে রেডি করতে, টোটালটাই আপনাকে এই 40 মিনিটের মাঝে রেডি করতে।
তাহলে 40 মিনিট লং কেস আপনি হিস্ট্রি এক্সামিনেশন বা রিলেভেন্ট বলে আপনাকে রুমে নিয়ে যাবে সবাই, দিয়ে এরপর থেকে আপনাকে হয়তো 2 জন বা 3 জনকে ডেকে আপনার লং টেস্ট করবে। লং টেস্ট তাহলে ফার্স্টে 3 জন করতে পারে, যদি দুই বোর্ডের 2 জন নেই, কারণ লং টেস্ট নেবে অনলি মেডিসিনের যারা আছে তার। অনেক সময় যে ব্রাঞ্চের যে থাকে তাকে দিয়ে নিয়ে আইলে 3টা, আদারওয়াইজ 2 জন। তাহলে এক ফার্স্ট 2 জনকে, ফার্স্ট যে 2 জন আছে, দুটো গ্রুপ হয়ে গেলে 2 গ্রুপের ফার্স্ট যারা থাকবে তাদের প্রথমে লং টেস্ট করবে। এখন এই 40 মিনিটের মাঝে কিভাবে আমরা লং টেস্টটাকে কাভার করব, সেটা হচ্ছে ইস্যু। কারণ এই জায়গায় অনেকগুলো থাকে, হিস্ট্রি থাকে, এক্সামিনেশন থাকে, আমার ইনভেস্টিগেশন প্ল্যান থাকে, ম্যানেজমেন্ট প্ল্যান থাকে। তাইলে আমাকে অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে, যেটা এই শর্ট টাইমের মাঝে আমাকে কাভার তাইলে এই জায়গায় যেটা হচ্ছে টার্গেটেড, আগের থেকে আমি যেহেতু আপনাদের আন্ডার গ্রাজুয়েটে সিলেক্টিভ কেসগুলো সিলেক্টিভ, যে এই কেস থাকে, আনইউজুয়াল কেস থাকবে, কমন যে ওয়ার্ড সেটিং এ যে কমন যেগুলো পাওয়া যাবে তার থেকেই কেস সিলেক্ট হবে। কাজে কমন কেসগুলোকে আগে আমাকে রেডি করে প্রিপারেশন করে এই লং কেস থাকলে আমি কিভাবে অ্যাপ্রোচ করব। যদি আমি ফরম্যাটটা জানা থাকে, আমার জন্য শর্টে এই শর্ট টাইমে করা, কারণ আপনাদের আবার খাতা লেখা লাগে। তার মানে এই 40 মিনিটের মাঝে আপনি করবেন, সাথে খাতায় লিখবেন, তাহলে সেই হিসেবে সময় কিন্তু অনেক কম। কাজে আগে থেকে যদি আপনার না থাকে, গোছানো না থাকে, তাহলে ওই মুহূর্তে আপনি কিন্তু এটাকে কাভার করতে পারবেন। তার মানে ইনসাফিসিয়েন্ট ডাটা থাকবে, এবং আপনি যখন কেস প্রেজেন্ট করবেন বা কি করতে যাবেন, তখন আপনার জন্য মানে নার্ভাস হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আগের থেকে এই ব্যাপারে প্রিপারেশন থাকবে। আসলে লং কেস আমরা কি, লং কেস কি শর্ট কেস, একটা আছে লং ইভালুয়েশন, একটা শর্ট ইভালুয়েশন। এলে লং ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা যে টোটাল পেশেন্ট ইভালুয়েশন থেকে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত, দ্যাট ইজ ম্যানেজমেন্ট থেকে একবার ক্লিনিক্যাল ইভালুয়েশন হিস্ট্রি থেকে শুরু করে এক্সামিনেশন, ইনভেস্টিগেশন প্ল্যান, ডিজিজের স্টেজিং, ম্যানেজমেন্ট প্ল্যান এন্ড প্রগনোসিস, এই সবগুলো কম্পার্টমেন্ট। তার মানে হোলিস্টিক অ্যাপ্রোচ, টোটাল জিনিসটাকে একটা টোটাল জিনিসটাকে আমি ইভালুয়েট, এটা হচ্ছে আসলে লং কেস। আর শর্ট কেসের ক্ষেত্রে কি, শর্ট কেসের ক্ষেত্রে স্পেসিফিক্যালি আপনাদের যে শর্ট কেসটা আসলে আছে ক্লিনিক্যাল কম্পিটেন্সি দেখে, বেসিক কি আছে ক্লিনিক্যাল কম্পিটেন্সি দেখে। সেই ক্ষেত্রে কি আপনাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনি এক্সামিনেশনের মেথডটা ঠিক করছেন, ফাইন্ডিংস পাইছেন, ফাইন্ডিংস পাইলে ওই ফাইন্ডিংস রিলেটেড আপনি রিলেভেন্ট যদি এক্সামিনেশন বলে, ওই ফাইন্ডিং রিলেভেন্ট এক্সামিনেশন করতে পারেন কিনা, আবার এই ফাইন্ডিংস এর হিসে আপনি ডিফারেন্সিয়াল সাজাইতে পারেন ফার্দার ইনভেস্টিগেশন, কারণ এক এক স্যার অনেক যেহেতু ফার্দার ইনভেস্টিগেশন করতে পারেন, তাহলে অনেকগুলো ক্লিনিক্যাল কম্পিটেন্সি অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে। এট ফার্স্ট আপনাদের ক্ষেত্রে থাকে হচ্ছে আপনি প্রপার এক্সামিনেশন মেথডে করছেন কিনা, আপনি ফাইন্ডিংস পাইছেন কিনা। অনেক ক্ষেত্রে ফাইন্ডিংস এর প্লাস মাইনাস থাকে সাজা, অনেক ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে, কিন্তু এক্সামিনেশনের মেথডটা কি থাকে। আবার যদি ফাইন্ডিংস পান, এই ফাইন্ডিংস রিলেটেড আপনি রিলেভেন্ট এক্সামিনেশন করতে জানেন কি, যে এই ফাইন্ডিংস এর রিলেভেন্ট কি এক্সামিনেশন সেটা পারেন কিনা। অথবা অনেক সময় জিজ্ঞেস করে যে ফাইন্ডিংস আছে এই ফাইন্ডিংস এর আপনার ডিফারেন্সিয়াল কি। আবার অনেক সময় জিজ্ঞেস করতে পারে আপনি একটা বা দুটো ইনভেস্টিগেশন বলেন যে এমন যা ডিফারেন্সিয়াল পার্থক্য করা যাইতে পারে, অথবা বলতে পারে এই যোগগুলি ফার্দার কি আমরা এক্সামিনেশন করব, যদি রিলেভেন্ট না করায় তাহলে এই কি হতে পারে, তাহলে আমি কি এক্সামিনেশন করব, অথবা কি ইনভেস্টিগেশন করি এটাকে কনফার্ম। তাহলে শর্ট কেস অলমোস্ট এরকম। তাহলে ওভারঅল আমরা আমাদের ক্লিনিক্যাল পরীক্ষা মেডিসিনে এই সিস্টেমে আপনার টাইম, আর ভাইবা বোর্ডের টাইমটা ইউজুয়ালি ধরে রাখেন 8 মিনিট থেকে 10 মিনিট থাকে, তাহলে এই জায়গা 5টা টেবিল হয়ে যায়, মানে 5টা
পেডিয়াট্রিক্স এর দুটো টেবিল থাকে অথবা একটা টেবিল, মেডিসিনের হয়ে যাচ্ছে তিনটা বোর্ড হয়ে যাচ্ছে মেডিসিনের, মানে আপনার 4 জন এক্সামিনার থাকে, 4 জন এক্সামিনারের কাছেই আপনাদের টাইম অ্যালোকেটেড থাকে 8 মিনিট 10 মিনিট যেটাই অ্যালোকেটেড করে, প্রত্যেকের 4 জনকেই আপনাকে ফেস করতে হয়। আর পেডিয়াট্রিক্স এর 2 জন, তাহলে টোটাল 6 জন এক্সামিনারকে আপনাদের ফেস করা লাগবে পরীক্ষায়। এখন যেটা হচ্ছে আমরা বেসিক্যালি লং কেসের ক্ষেত্রে আমরা কি আসলে লং কেসটা কি করব, কি ওয়েতে আমরা এটাকে অ্যাপ্রোচ করতে পারি। তাইলে একটা আমাদের হচ্ছে যেহেতু ডায়াগনস্টিক হিসেবে ফার্স্ট লাইন অফ ইটি হিস্ট্রি টেকিং, দেন হচ্ছে এক্সামিনেশন, দেন হিস্ট্রি এবং এক্সামিনেশন মালায় ক্লিনিক্যাল ডায়াগনোসিস বা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, সেটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর সাজাইতে পারি, ফার্স্টটা প্রভিশনাল ডায়াগনোসিস বা বাকিটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এবং এর বেসিসে আমার ফার্দার ইনভেস্টিগেশন এবং ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস কনফার্মেশন করা এবং এমন দ্য ডিজিজের সিভিয়ারিটি অ্যাসেস করা, সিভিয়ারিটি দ্যাট ইজ স্টেজিং এর জন্য ফার্দার ইনভেস্টিগেশন করা। এই ইনভেস্টিগেট দেন হচ্ছে আমার ম্যানেজমেন্ট প্ল্যান, এবং এই টোটাল ডিজিজ, তার পারসন এবং তার অ্যাডভান্সমেন্ট অফ ডিজিজ, এইগুলোর বেসিসে আছে প্রগনোসিস কেমন সেটাকে অ্যাসেস করা। দ্যাট ইজ হচ্ছে লং কেসের ইভালুয়েশন। এখন লং কেসের যেহেতু এক ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে আমার হিস্ট্রি টেকনিক। এখন হিস্ট্রি টেকনিকের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আমরা যেটা হয়, আপনাদের সাথে আমার ক্লাস থেকে আগে আলাপ করছি আমি, যে আমি যখন পেশেন্টের সাথে কথা বলি, দ্যাট ইজ হচ্ছে ফ্যাক্ট কালেকশন। আমি কিছু তথ্য ঘটনা নিতে চাই, দ্যাট ইজ সেই জিনিসটাকে আমরা বলি ফ্যাক্ট কালেকশন অফ ফ্যাক্ট, যে ফ্যাক্ট অর ডেটা কালেক্ট করা। এখন ডাটা কালেকশনের নিয়ম হচ্ছে এই ডাটাটা যেটা বললো পেশেন্ট এটা ভ্যালিড কিনা, তাহলে ভ্যালিডিফিকেশন করতে মানে ভেরিফাই করতে যে জিনিসটা ভ্যালিড কিনা। কারণ আমি যখন বলবো, যে লোক বলতেছে তার কাছে সে কিন্তু এটা জানে না, তার সমস্যাটা বলতেছে, কিন্তু আমাকে যখন আমি এটাকে কনসিডারেশনে নেব, দ্যাট ইজ হচ্ছে আমাকে ভেরিফাই করে নিতে হবে এই জিনিসটা আসলে সঠিক কিনা। যদি সঠিক হয়, ভ্যালিড হয়, তাইলে আমি সেটাকে ফ্যাক্ট হিসেবে কালেক্ট করব অথবা ডাটা হিসেবে নিলাম। তাইলে এটা হচ্ছে আমি কালেকশন অফ ফ্যাক্ট অর ডাটা, যখন আমি পেশেন্টের সাথে কথা বলতেছি ভেরিফাই করে এটা ফ্যাক্ট গুলোকে আমি কালেক্ট করে নিচ্ছি, দ্যাট ইজ হচ্ছে ভেরিফাইড ফ্যাক্ট অর ডাটা। যখন আমি বলে ফেলবো তখন এটাকে আর ওই যে বলা যাবে না যে পেশেন্ট বলছে, পেশেন্ট বলার পরে আমি যখন বলতেছি দ্যাট ইজ হচ্ছে এটা পেশেন্টের কথা থাকতেছে না, আমি কারণ পেশেন্টটাকে ভেরিফাই করে ইনডাইরেক্টলি আমার থেকে যখন আমার থেকে বেরোবে, দ্যাট ইজ হচ্ছে সঠিক জিনিসটা বেরোবে। তাইলে এট ফার্স্ট এই সঠিকটাকে ভেরিফাই করে দিই যে হ্যাঁ পেশেন্ট যেটা বলছে সেটা আসলে সঠিক, আমি যে কনসিডারেশন নিচ্ছি তার বেসিসে এটা সঠিক, এই জায়গাটাকে আমাকে ভেরিফাইড করি। তাহলে একটা আছে এই যে বেসিক ফ্যাক্ট কালেকশন করলাম, ফ্যাক্ট কালেকশন যেটা ভুল মানে মেজরিটি ভুল হয় আমাদের যে জায়গা, এই ফ্যাক্ট কালেকশনটাকে আমি যখন অন্যকে বলতে চাই, আমি যখন টিচারের কাছে প্রেজেন্ট করতে যাব বা আমি আমার অন্য কলিগের কাছে প্রেজেন্ট করতে যাব আমি একটা রুগী, তখন এই ফ্যাক্টটাকে অবশ্যই ইনফরমেশন আকারে প্রেজেন্ট করা। দ্যাট ইজ হচ্ছে আমি এই ফ্যাক্ট গুলোকে এমন ভাবে সাজাবো যার থেকে একটা কনক্লুশনে আসা যায় যে আমি যা বলতে চাচ্ছি তার সামারাইজেশন করলে এই জিনিসটা দাঁড়ায়। দ্যাট ইজ হচ্ছে ইনফরমেশন। দ্যাট ইজ হচ্ছে আমি যখন পেশেন্টের সাথে কথা বলবো সেটাকে ফ্যাক্ট কালেকশন করব, আর আমি যখন জিনিসটাকে প্রেজেন্ট করব দ্যাট ইজ হচ্ছে ইনফরমেশন আকারে প্রেজেন্ট। এমন ভাবে প্রেজেন্টেশন হবে না যে আমি পেশেন্টের কাছ থেকে যা শুনছি আমি খালি সেই সিকুয়েন্সিয়ালি সেই জিনিসগুলোকে বলে গেলাম, দ্যাট ইজ নট হচ্ছে হিস্ট্রি প্রেজেন্টেশন। তাহলে হিস্ট্রি প্রেজেন্টেশনটা হচ্ছে যে আমি ফ্যাক্টকে ইনফরমেশন আকারে প্রেজেন্ট করাটাকেই বলা হচ্ছে হিস্ট্রি প্রেজেন্টেশন। তাহলে এই জায়গায় একটা গ্রস ভুল থাকে প্রেজেন্টেশনের, এই জায়গাটা দেখা যায় আমরা অ্যাজ ইউজুয়ালি যেটা আমরা করি অলমোস্ট প্রত্যেকে আমরা যে কাজটা করি যে আমরা ফ্যাক্ট যেভাবে আমি হিস্ট্রিটা
নিছি পেশেন্ট যে সিকোয়েন্সে বলছে আমি ওই সিকোয়েন্সের জিনিসগুলোকে বলে দেয়, পেশেন্টের জিনিসগুলোকেই বলে দেয়, যেটা আলটিমেটলি ফাইনালি যে কেউ আমি যাকে বলতেছি সে সামারাইজ করতে পারে এবং ফাইনালি যে আমি এই হ্যাফাজার্টলি বলার পরে যে একটা ডায়াগনোসিস বলে ফেলতেছি, দ্যাট ইজ জাস্ট সায়েন্টিফিক ওয়েতে এটা নট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে অফ প্রেজেন্টেশন। তাহলে এই জায়গায় একটা শিখতে হবে যে হিস্ট্রি প্রেজেন্টেশনটা শিখতে হবে, ফ্যাক্ট কালেকশন অ্যান্ড হিস্ট্রি প্রেজেন্টেশন। হিস্ট্রি প্রেজেন্টেশন ইনফরমেশন আর পেশেন্টের সাথে ডাটা কালেকশনটাকে বলে ফ্যাক্ট কালেকশন। তাহলে দুটো আলাদা জিনিস। আর একটা যে জায়গা সমস্যা করে ইনভেরিয়েবলি সমস্যা হয় যে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস অ্যান্ড সাইলেন্ট ফিচার। তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস যখন আমরা প্রেজেন্ট করবো, যদি টিচার বলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস প্রেজেন্ট করা, তাইলে সেই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে এটা একেবারে বেসিক লেভেলের কথা, যে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আপনাকে অবশ্যই যে পেশেন্টের ভাষায় প্রেজেন্টেশন করতে হবে। এই জায়গায় এমন কোনো মেডিকেল টার্মিনোলজি ইউজ করা যাবে না বা মেডিকেল টার্ম ইউজ করা যাবে না যেটা লেম্যান পেশেন্ট যেটা বলছে এবং তারই ভাষায় আপনি ইনফরমেশন আকারে প্রেজেন্ট করবেন। এটা আছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। আর যেমন এই জায়গায় ইনভেরিয়েবলি আপনারা দেখবেন এই যে ফিভার রিলেটেড, যদি আজকের টপিক্সের সাথে ফিভার চলে আসবে, ফিভার রিলেটেড যেমন আপনারা বলে যান ইনভেরিয়েবলি বলবেন হাই গ্রেড ফিভার, লো গ্রেড ফিভার, এই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের মাঝে। তাহলে হাই গ্রেড বলেন ফিভার বললেন, এই হাই গ্রেডটা কি পেশেন্ট বোঝে? হাই গ্রেড ইন্টারমিটেন্ট ফিভার বললেন বা রিমিটেন্ট ফিভার বললেন, কন্টিনিউড ফিভার বললেন, কি কি এটা বোঝে কিনা? তাইলে যদি আপনাকে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বলতে বলে, তাহলে এই ফিভারটাকে আপনাকে ডেসক্রিপশন আকারে বলতে, আপনাকে এই ক্ষেত্রে আপনি ওই যে মেডিকেল টার্মিনোলজি হাই গ্রেড, ইন্টারমিটেন্ট, কন্টিনিউড এইরকম বলতে পারবেন। তাইলে আবার যখন আপনি সাইলেন্ট ফিচার বলবেন, আপনি আপনার টোটালটাই মেডিকেল টার্মিনোলজিতে বলতে পারবেন। এবং সাইলেন্ট ফিচারের ক্ষেত্রে যেটা হয়, আপনাদের হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস যেরকম বলে ওভাবে সাইলেন্ট ফিচারও একই বলে। তাইলে এই জায়গাটাও একটা গ্রসই থাকে। তাইলে আপনার সাইলেন্ট ফিচারটা কি হয়? আপনি যে সামারাইজেশন, আপনি যে ডাটা কালেকশন করেছেন, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস নিয়েছেন, পেশেন্টের ব্যাকগ্রাউন্ড নিয়েছেন, সবকিছু নিয়ে আপনি একটা কনক্লুশনে আসছেন যে এই লোকটা এরকম, তার এই প্রেজেন্টেশন, এটা এই এই সমস্যার জন্য হতে পারে। তাহলে এটিকে শর্টে আপনার মেডিকেল ভাষায় প্রেজেন্ট করাটাকেই বলে আছে সাইলেন্ট ফিচার। আর ডিটেলস বলাটাকে বলা আছে হিস্ট্রি অফ, যেমন আমরা টোটাল ক্লিনিক্যাল ইভালুয়েশনে হিস্ট্রির মাঝে হার্ট অফ দ্য হিস্ট্রিকে বলে দি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, যে আপনি এই জায়গা হচ্ছে আপনি আপনার ডিটেলস সমস্যা সম্পর্কে বলে দিন, যে আপনি সিমটম অ্যানালাইসিস বলেন, অ্যাসোসিয়েটেড সিমটম বলেন, আপনার সিস্টেম রিভিউ বলেন, দ্যাট ইজ সিস্টেম রিভিউ করে আপনি পজিটিভ নেগেটিভ করলেন, অথবা ডিজিজ এক্সটেনশন দেখলেন, অথবা কোমরবিডিটিস আইডেন্টিফাই করলেন। তাইলে এর মাঝে হচ্ছে আপনার ডিটেলস ডেসক্রিপশন থাকে। কিন্তু আপনি সাইলেন্ট ফিচারে যে আছে শর্টে আপনার সামারাইজেশন করবেন, সামারি, দ্যাট ইজ আছে সামারি, কেস সামারি। সেই কেস সামারিটা বলা শিখতে হবে। কেস সামারিটা আপনি আপনার ভাষায় বলতে পারবেন। তাহলে এই জায়গায় গ্রস একটা মিস্টেক হয়। হিস্ট্রি প্রেজেন্টেশনের মধ্যে আর একটা জায়গায় আপনাদের ঝামেলা হয়, যেমন আমাদের টিচারদের মধ্যে কিছুটা ঝামেলা আছে, যেমন আছে পাস্ট মেডিকেল হিস্ট্রির মাঝে যে ঝামেলা। পাস্ট মেডিকেল হিস্ট্রিতে আপনি কি লিখবেন? তাহলে পাস্ট মেডিকেল হিস্ট্রি আছে একটা মানুষের যতগুলো নোন ডিজিজ তার জানা আছে, দ্যাট ইজ আছে পাস্ট মেডিকেল হিস্ট্রি। একটা মানুষের নোন যত কিছু জানা আছে রোগ, দ্যাট ইজ আছে পাস্ট মেডিকেল হিস্ট্রি। পাস্ট মেডিকেল হিস্ট্রি রোগেরই হয়, কারণ এই জিনিসটা এই কারণে ক্লিয়ার থাকা দরকার। অনেক সময় আসবে বলা হবে ডায়াবেটিস, এটা তো কনকারেন্ট ডিজিজ, হাইপার টেনশন, এই দুটা নিয়েই বেসিক্যালি ঝামেলা করে। তাইলে আপনি দেখেন এই দুটাকে যদি আপনি বলেন কনকারেন্ট মেডিকেল হিস্ট্রি,
তাইলে আপনি ক্রনিক যত ডিজিজ আছে সেগুলো তো আপনার কনকারেন্ট হিস্ট্রিতে। আপনি সিওপিডি তাইলে তো পাস্ট মেডিকেল হিস্ট্রি হবে না। অ্যাজমা আপনার পাস্ট মেডিকেল হিস্ট্রি হবে না। এসএলই পাস্ট মেডিকেল হিস্ট্রি হবে না। রিউমাটয়েড আর্থ্রাইটিস পাস্ট মেডিকেল হিস্ট্রি হবে না। তাইলে হিস্ট্রি প্রোফর্মার মাঝে আছে আপনার নোন যত মেডিকেল কন্ডিশন জানা আছে সেটা পাস্ট মেডিকেল হিস্ট্রি মাঝে ইনক্লুড হবে। এই যে কনকারেন্ট বা ইটি এই জাতীয় কোনো কিছু নাই। এটা হচ্ছে হিস্ট্রি প্রোফর্মারই। আর একটা জায়গা হয় আপনাদের গ্রস থেকে থেকে মিস্টেক গুলো হয় যে ফ্যামিলি হিস্ট্রি। এখন ফ্যামিলি হিস্ট্রির ক্ষেত্রে যেটা আপনারা ইনভেরিয়েবলি করেন, লেখা গেল ফ্যামিলি হিস্ট্রি, আপনি বলতেছেন নো সিগনিফিকেন্ট ফ্যামিলি হিস্ট্রি এইরকম বলতেছে, অথবা নো সাস এই ধরনের কোনো কন্ডিশন এই ফ্যামিলিতে নাই। আচ্ছা, আপনি একটা যদি আমরা যাই ফ্যামিলি হিস্ট্রিতে কি এরকম, আমরা ফ্যামিলি হিস্ট্রির ক্ষেত্রে কি থাকবে যে আমার ফ্যামিলি ডেসক্রিপশন থাকবে। এট ফার্স্ট আমার ফ্যামিলির ডেসক্রিপশন থাকবে, দেন আমি বলবো, কারণ ফ্যামিলি হিস্ট্রিটার ইম্পর্টেন্স আছে ওই জায়গা যে ইনহেরিটেড কোনো ডিজিজ আছে কিনা, অথবা যে ট্রান্সমিসেবল কোনো ডিজিজ আছে কিনা এইটাকে আইডেন্টিফাই করে। তাহলে হেরিডিটারি কোনো ডিজিজ আছে কিনা যদি জানতে চাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে ফ্যামিলি ডেসক্রিপশন অবশ্যই লাগে। শুধু ফ্যামিলি ডেসক্রিপশন লাগে না, এখনকার যে এই এখনকার যে ফ্যামিলি দ্যাট ইজ হরাইজন্টাল বার তার আগে লাগে, নিচেই লাগে। তাহলে কোনো একটা ডিজিজ হেরিডিটারি কিনা তাহলে তার যে ভার্টিক্যাল আপারে, লোয়ারে এবং হরাইজন্টাল এই লেভেলে, তার মানে এখনকার ফ্যামিলি লাগে। যেমন ফাদার মাদার লাগলো, ফাদার মাদার সাথে উপরে দাদা দাদি মামা মামি এই সাইকেল লাগে। আবার নিচে গেলে আমাদের সন্তানদের লাগে। আবার আমার যদি একই হয় তাইলে আমার ভাই বোনের লাগে। তাইলে ফ্যামিলি ডেসক্রিপশনের মতো অনেকগুলো ডেসক্রিপশন আনতে হয় যদি আপনার রিলেভেন্ট থাকে। মিনিমাম ফ্যামিলি হিস্ট্রি মাঝে আছে ফ্যামিলি ডেসক্রিপশনটা থাকতে, দেন বলতে এই জাতীয় কন্ডিশন ফ্যামিলিতে নাই। নইলে ফ্যামিলি হিস্ট্রি বলেই আছে নো সাচ কাইন্ড অফ ডিজিজ প্রেজেন্ট ইন দ্য ফ্যামিলি এইরকম বলে। আবার ওই যে পাস্ট মেডিকেল হিস্ট্রি, নো সিগনিফিকেন্ট পাস্ট মেডিকেল হিস্ট্রি। এখন আপনাদের এই লেভেলে আসলে আপনি এটা আপনার ডিজিজের সাথে সিগনিফিকেন্ট কিনা অনেক ক্ষেত্রে আপনারা অনেকে হয়তো বোঝেন, অনেকে বোঝেন না। তাইলে সিগনিফিকেন্ট না বলে আচ্ছা এই কম্পোনেন্টে কি থাকা উচিত সেটা বলা উচিত, সেই জিনিসগুলোকে বলা উচিত। কারণ আপনার কাছ থেকে, আপনি যেহেতু আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, আপনার কাছ থেকে ওই জিনিসটাই জানতে চাওয়া হয় আসলে এই কম্পোনেন্টটা আপনি বোঝেন কি। আর একটা ক্ষেত্রে যে ইনভেরিয়েবলি কি হয় যে স্মোকিং হিস্ট্রি। এখন স্মোকিং হিস্ট্রির ক্ষেত্রে যে আপনাকে স্মোক করে কিনা, আপনারা ইউজুয়ালি এই জায়গায় লেখেন 10 প্যাক ইয়ার, 10 প্যাক ইয়ার অথবা 20 প্যাক ইয়ার, 30 প্যাক ইয়ার। আচ্ছা, এখন যদি 10 প্যাক ইয়ার হয়, এটা কি এই লোকটা তার 40 বছর জীবনে 40 বছর ধরে এই 10 প্যাক ইয়ার, নাকি এটা 10 বছরের 10 প্যাক ইয়ার, নাকি 2 বছরের 10 প্যাক ইয়ার বা 3 বছর, তাহলে এইটা বোঝার কোনো উপায় থাকে না। তাইলে যদি আপনি 10 প্যাক ইয়ার বলেন বা যে কোনো একটা অ্যামাউন্ট অফ প্যাক ইয়ার বলেন, তাইলে এটা কতদিনের মধ্যে সেটা বলতে হবে। তাইলে আপনার এই কথাটার মধ্যে একটা সিগনিফিকেন্ট থাকবে যে আপনি 10 প্যাক ইয়ার বলছেন উইথিন 20 ইয়ার্স, তাহলে 20 বছরে 10 প্যাক ইয়ার কিছু বোঝা যাবে। আদারওয়াইজ আপনি 10 প্যাক ইয়ার বললেন কতদিনে এটা বোঝা যায়। তাইলে এই জায়গায় আপনি যদি প্যাক ইয়ারই বলতে চান তাহলে এই জায়গায় একটা ডিউরেশন আপনাকে বলতে হবে যে এই ডিউরেশনে এত প্যাক ইয়ার পেয়েছে। সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে কত বয়সে উনি খাওয়া শুরু করছে, প্রতিদিনই কতগুলো খায়, কি খায়, কি টাইপ খায়। কারণ আপনি ভ্যারাইটিস অফ সিগারেট আছে, ভ্যারাইটিস অফ বিড়ি থেকে শুরু করে ভ্যারাইটিস আছে। তাইলে ওই জায়গায় ডেসক্রিপশন দেওয়াটাই ভালো। যদি আপনার কেসের সাথে রিলেভেন্ট হয় তাহলে টোটাল ডেসক্রিপশনটা থাকা ভালো। তাহলে এই জায়গায় একটা গ্রস ভুল হয়। তাইলে এই এই জায়গাগুলোকে ঠিক করে
যে আমি এই জায়গাগুলোকে এভাবে বলবো। এখন আসেন হচ্ছে ক্লিনিক্যাল ইভালুয়েশন। তাইলে আমরা গ্রস যে জায়গায় কমন ভুলগুলো হয় সেই কমন ভুলগুলোকে বললাম। আবার আরেকটা জায়গা আছে ট্রাভেল হিস্ট্রি। ট্রাভেল হিস্ট্রি মানে আপনারা যেটা ইনভ্যারিয়েবলি বলেন যে নো সিগনিফিক্যান্ট ট্রাভেল হিস্ট্রি বা ট্রাভেল হিস্ট্রি নাই, অথবা ট্রাভেল হিস্ট্রি আছে, অমুক জায়গায় ট্রাভেল হিস্ট্রি আছে। এখন ট্রাভেল হিস্ট্রি বলতে হইলে বা এই কম্পোনেন্ট অফ হিস্ট্রি যদি আমরা নিতে চাই, তাহলে ট্রাভেল হিস্ট্রি মাঝে চলে যায় উনি কোন জায়গায় ট্রাভেল করছেন, স্পেসিফিক জায়গা, উনি ওই জায়গায় কোথায় ছিল, কোথায় ছিল, উনি ওই জায়গায় খাবার দাবার কি খাইছে, উনি ওই জায়গায় ওনার পোশাক আশাক কেমন ছিল, ওনাকে নন কোনো এক্সপোজারে এসে গেছে কি। তাইলে ওই জায়গায় যে জায়গায় ট্রাভেল করতেছে সেই জায়গা আইডেন্টিফাই করতে হয়, ওই জায়গার ওনার চলাফেরা থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবগুলো জিনিসকে ইনক্লুড করে দেন আপনি বলতে হয় অমুক জায়গায় ট্রাভেল হিস্ট্রি আছে ওই এরকম ছিল। আপনি আপনার ডিজিজের সাথে ওইটাকে আনতে চান, আপনার ডিজিজের সাথে ওইটাকে রিলেভেন্ট করতে চান, তাইলে আপনাকে এই জিনিসটা লাগবে। কারণ আপনি বললেন যেমন যে ময়মনসিংহে কালাজ্বর ডিশ, এখন আপনি কালাজ্বর হচ্ছে ময়মনসিংহ শহরে থাকলেন, শহরে যে ৩ তারা হোটেলে থাকলেন, ১০ দিন কাটায় আসলেন বা ১ মাস কাটায় আসলেন, ওই জায়গায় তো আর আপনার কালাজ্বর হবে না। এখন আপনি ময়মনসিংহে কালা গেছে বলে কালাজ্বর হইছে এরকম রিস্ক বিহেভিয়ার ছিল কি? আপনার ওই জায়গায় রিস্ক কি হয়, যে জায়গায় গেছে সেই রিস্ক বিহেভিয়ার ছিল কিনা, তাহলে এইটা বিহেভিয়ার আইডেন্টিফাই করতে চাইলে হচ্ছে উনি যে জায়গায় গেছে, তাইলে একটা হতে পারে ওনার খাওয়া দাওয়ার সাথে হতে পারে, অথবা ওনাকে ওই জায়গায় কোনো আর্থ্রোপডের ইসের থেকে হতে পারে। তাহলে সেই জিনিসগুলো রিস্ক ছিল কিনা সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে লজিক্যাল হিস্ট্রি আছে ওই জায়গাটাকে আইডেন্টিফাই করা, উনি কোথায় ছিল, কি খাইছে, ওনার পোশাক আশাক কেমন ছিল, নন কোনো এক্সপোজার আছে। তাহলে ট্রাভেল হিস্ট্রির মধ্যে এই জিনিসগুলো থাকা লাগে। এটা একটা হয় যে আমরা অ্যাজ ইউজুয়াল দেখবেন আমরা প্রত্যেকে ওই রকম করি। মানে কি চিটাগাং গেছি। আরে চিটাগাং গেছিল, এখন চিটাগাং শহরে ছিল। চিটাগাং শহরে তার মেলাটা ওইরকম হবে। যদি চিটাগাংয়ে কোনো পাহাড়ি এসে যায় এই জায়গায় বেশি হবে। তাইলে আমাকে রিস্কটাকে অ্যাসেস করতে হবে। তাইলে এই ট্রাভেল হিস্ট্রিতে এই জায়গায় একটা মিস্টেক। আর একটা জায়গায় ইনভেরিয়েবলি আপনাদের মাঝে দেখা যায় ৬০-৭০ বছরের বয়সে আহ ৫০-৬০ বছর বয়স হয়ে গেছে। আপনি বলে ফেলতেছেন উনি ইপিআই শিডিউল অনুযায়ী ইমিউনাইজেশন। এখন ইপিআই শুরু হয়েছে 84 এখন এই লোকটার বয়স যদি ৫০ বছর হয়, ৬০ বছর, তাইলে উনি ইপিআই শিডিউলে তো কখনো ইমিউনাইজেশন হতে পারে না। এখন আপনি যখন বললেন ইপিআই শিডিউলে তার ইমিউনাইজেশন যদি বলেন, তাইলে দেখেন আপনি একসাথে দুটো ভুল করলেন। যে আপনি ইপিআই কবে শুরু হয়েছে এটাও জানেন না, আবার তাহলে একটা আছে ইপিআই শিডিউল জানেন না, আবার এই ভ্যাকসিনেশন এই যে এই জায়গার হিস্ট্রিটাও আপনার ইনকমপ্লিট। কারণ ইপিআই শিডিউলে যে কয়টা ভ্যাকসিন এখন ৬টা থেকে ৭টা হয়েছে, ৮টায়, তাইলে এর আগে তো সেটা ছিল না। এর আগে যেটা ছিল অনলি বিসিজি ভ্যাকসিনেশন ছিল, আরো বয়স হলে স্মল পক্সের ভ্যাকসিনেশন ছিল এরকম। তাইলে আপনাকে এই যে অ্যাজ পার ইপিআই শিডিউল ভ্যাকসিনেটেড হয়েছে এটা বলার আগে আপনি পেশেন্টের বয়স কনসিডারেশন নেবেন। এই জায়গাটা ঠিক করবেন। কারণ আপনি যখন একটা ভুল বলে ফেলেন, ওটা একবার বলে ফেললে কিন্তু আপনার সম্পর্কে টিচার যে সে একটা করে ফেলে, এরপরে আপনি যদি কারেকশনও করেন আর ওই জিনিসটা কিন্তু থেকে যায়। আর আপনি তো এই জায়গায় ওই যে যেহেতু আপনি ডকুমেন্টেড থাকে, আপনি খাতায় লেখেন, কাজে এটা ডকুমেন্টেড থেকে যায়। এই জায়গায় ভ্যাকসিনেশনের জিনিসটাকে আপনি স্পেসিফাই করবেন উনি কি কি ভ্যাকসিনেশন পাইছে এবং ভ্যাকসিনেশন কমপ্লিট করছে। দেখা গেল আপনার যে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন নিছে উনি কমপ্লিট করেন, তাইলে তো হইল না। আপনাকে তাইলে ভ্যাকসিনেশন নিছে কি অ্যাপ্রোপ্রিয়েট ডোজে নিছে কিনা আপনি যদি জানেন তাইলে সেটি জিজ্ঞেস করুন, কমপ্লিট করুন যে উনি অ্যাপ্রোপ্রিয়েট ভ্যাকসিনেশন নিছে।
এবং নিলে কতদিন আগে নিছে। কারণ অনেকগুলো ভ্যাকসিন আছে রিপিট বুস্টার ডোজ দেওয়া লাগে, লাগে। তাইলে আপনাকে ওই জায়গায় অথবা অনেক ভ্যাকসিন আছে ইয়ারলি দেওয়া লাগে। তাইলে আপনাকে এই জিনিসটা জানা লাগবে যে ভ্যাকসিনেশন কমপ্লিট করছিলেন কতদিন আগে। তাহলে এই যে একটা ভ্যাকসিনেশনের হিস্ট্রি ক্ষেত্রে আপনার এই জিনিসটা লাগবে। তাহলে এই কমনলি এই ভুলগুলো আপনার কমনলি হয়। এই ভুলগুলো কি করে? এখন চাইলে আমরা যাই যে আমরা কিভাবে ইভালুয়েট করলে আমরা এই শর্ট টাইমে মাঝে আমরা ৪০ মিনিটের মাঝে টোটালটাকে কভার করতে পারি। তাইলে আমরা হিস্ট্রি যখন নিব আমরা ছোট ভাগ করে দিব। যে একেবারে যে এই মানুষটা আমার কাছে এখন একটা সমস্যা নিয়ে আইছে। এখনকার এই সমস্যাটা প্রেজেন্ট কমপ্লেক্স। এর সাথে এই মানুষটার আগে কি অবস্থায় ছিল, কোন অবস্থানে এই একটা। দ্যাট ইজ হচ্ছে আমি যদি ধরি আগে সবগুলোকেই ওই লোকটার বেসিক ইনফরমেশন, এরপরে সুপার অ্যাডেড আছে এখনকার তাইলে তাইলে আমার হিস্ট্রির জন্য সুবিধা হবে। সুবিধা হবে হিস্ট্রি নেওয়ার জন্য সুবিধা হবে যে এখনকার সমস্যাটাকে আমি প্রোগ্রেস করব। আর আগের সমস্যাটাকে এই অবস্থায় আসছে যদি থাকে এটা ওই লোকটার কি কন্ডিশন, যে ওই কন্ডিশনের উপর এই প্রেজেন্ট কন্ডিশনের কি ইনফ্লুয়েন্স আছে বা ইনফ্লুয়েন্স নাই, বা ওই যে লোকটা ওই যে কন্ডিশনে ছিল ওই কন্ডিশনের কনসিকুয়েন্স এটা কিনা, এটা একটা ইয়ে। তাইলে একটা মানুষের যদি আপনি প্রেজেন্ট কন্ডিশন ছাড়া প্রেজেন্ট কমপ্লেন্স ছাড়া যদি রাখেন, দেখবেন এই মানুষের একটা মানুষ যা যা কিছু করা সম্ভব অসম্ভব সব জিনিসগুলোই হচ্ছে ওই বেসিক ইনফরমেশন অফ দ্য পার্সনের। এখন দেখেন ওই জায়গা থেকে কি হতে পারে, একটা হচ্ছে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট তো আছেই, পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট আছে, তার ফার্স্ট মেডিকেল কন্ডিশন আছে, তার আছে, তার সোশ্যাল স্ট্যাটাস আছে, তার ট্রাভেল হিস্ট্রি আছে, তার ফ্যামিলি হিস্ট্রি আছে, তার ইমিউনাইজেশন স্ট্যাটাস আছে, তার অকুপেশন আছে, তার হবি আছে কিনা, তার কোনো পার্সোনাল আরো পার্সোনাল হিস্ট্রির মধ্যে তার আরো কোনো স্পেসিফিক কোনো কন্ডিশন আছে কিনা। তাইলে আপনি দেখেন অনেকগুলো কারণ এই জায়গা চলে এবং আপনার প্রতিটা জিনিসই তার এই আপনার ডিজিজের সাথে বা ম্যানেজমেন্টের সাথে প্রত্যেকটার ইম্পর্টেন্স আছে। তাইলে আপনার দেখবেন হিস্ট্রি কম্পোনেন্ট গুলো বাদ যাবে, যে একটা মানুষের যে তার বেসিক ইনফরমেশন গুলো কি কি আছে। এখন বেসিক ইনফরমেশন গুলোকে দেন আপনি আজকে কম্পার্টমেন্ট করবেন যে কোনটা কোন জায়গায় নেবে। তাহলে তার সোশিও ইকোনমিক স্ট্যাটাস বলেন, ট্রাভেল হিস্ট্রি বলেন, ইমিউনাইজেশন হিস্ট্রি বলেন, পার্সোনাল হিস্ট্রি বলেন, হবি বলেন, পাস্ট মেডিকেল হিস্ট্রি বলেন, ট্রিটমেন্ট হিস্ট্রি বা ড্রাগ হিস্ট্রি বলেন, দেন আপনার পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট এন্ড অকুপেশন। দেখবেন এই জিনিসগুলো আইদার আপনার ডিজিজ এখনকার প্রেজেন্ট কমপ্লেনের পজিশনের জন্য রেসপন্সিবল, অর আপনার এই প্রেজেন্ট কন্ডিশনকে ম্যানেজমেন্ট করতে গেলে এই কম্পোনেন্ট গুলো আপনার লাগবে। তাহলে ওই হিস্ট্রি গুলোকে বাদ দিয়ে আপনার ইভালুয়েশন কিন্তু কমপ্লিট হবে না। শুধু আপনি যে কমপ্লেনটা নিয়ে এসে এটাকে নিয়ে প্রসিড করলেন, তাইলে দেখা যাবে আপনার ওই ইভালুয়েশনটা বাদ থেকে যায়। তাইলে আপনার হোলিস্টিক ইভালুয়েশন হইল না, কমপ্লিট ইভালুয়েশন হইল না। তাহলে ওই জিনিসটাগুলো একটা পার্সনের বেসিক যত ইনফরমেশন আছে যত কিছু হতে পারে একটা হিউম্যানের, আপনি নিজের সাথেই চিন্তা করবেন যে আমার এইগুলো সম্ভব, আমার এইগুলো সম্ভব, তাহলে এই লোকটারও এইগুলো সম্ভব। এই ইনফরমেশন গুলোকে আপনি দেওয়ার চেষ্টা করবেন। তাইলে আপনার দেখবেন কোনো ইনফরমেশন বাদ যাচ্ছে না। আমার সাথে আমাকে যদি ওই জায়গায় বসাই দেন যে আমার একজন মানুষ আমার এই কম্পার্টমেন্ট গুলো থাকতে পারে, তাহলে এই কম্পার্টমেন্ট গুলো এই লোকটার আমি নিচ্ছি। এরপরে আসেন আছে যদি আমি এই কম্পার্টমেন্ট গুলো নিই, আরেকটা যেটা হচ্ছে আগে বাদ গেছে আমার যে জায়গায়, আপনার ড্রাগ হিস্ট্রি মাঝে কয়েকটা জিনিস আছে। যেমন ট্রিটমেন্ট হিস্ট্রি মাঝে যদি আপনি যান, তাহলে ট্রিটমেন্ট হিস্ট্রি মাঝে দেখবেন একটা এখনকার যে একটা সমস্যা নিয়ে আসছে, এই লোকটা এই সমস্যার জন্য কিছু ওষুধ খাচ্ছিল লোকালি, হয়তো ইমপ্রুভ করলে এখন আইছে বা পরপরই আইছে এরকম।
অথবা অন্য কোনো ক্রনিক ডিজিজের জন্য কিছু ওষুধ খাচ্ছে। এটা ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, কানেকটিভ টিস্যু হতে পারে, অথবা ম্যালিগন্যান্সি হতে পারে। যে কোনো কারণে ওষুধ খাচ্ছি। তাইলে আমি ট্রিটমেন্ট হিস্ট্রির এই জায়গায় এসে কি, তাহলে ট্রিটমেন্ট হিস্ট্রির এই জায়গা হবে যেমন এখনকার কন্ডিশনের জন্য যদি কোনো মেডিকেশন নিয়ে থাকি, তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে আমি বলবো যে সে এই ওষুধগুলো নেই, এতদিন থেকে নিচ্ছে। ট্রিটমেন্ট হিস্ট্রির মাঝে যে হচ্ছে এই ওষুধগুলোর ডিটেলস প্রেসক্রিপশন থাকে যে আপনি কি ডোজে কতদিন নিন। আর পার্টিকুলার এবং ক্রনিক ডিজিজের ক্ষেত্রেও তাই, যে কি ওষুধ নিচ্ছে, কতদিন থেকে নিচ্ছে, এই ওষুধে কমপ্লায়েন্ট কিনা, সে নিয়মিত যেভাবে ডাক্তার প্রেসক্রাইব করেছে ওইভাবে সে খায় কিনা, এবং যে কন্ডিশনের জন্য নিচ্ছে সেই কন্ডিশনটা কি অবস্থা, এই ওষুধে কন্ট্রোল ছিল কি ছিল, এইরকম একটা ইনফরমেশন থাকে। আর পার্টিকুলার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা হিস্ট্রি থাকবে, ড্যাগ হিস্ট্রির মাঝে আছে পার্টিকুলার কোনো ওষুধে তার অ্যালার্জি আছে কি না, এই জিনিসটাকে হাইলাইট করে। তাহলে আপনি ট্রিটমেন্ট হিস্ট্রির মাঝে এটা এই জিনিসটা আনবেন। একটা জায়গায় আপনাদের বলা হয় যে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসেও আমি ওষুধ বলতেছি, আবার হিসেবে ট্রিটমেন্ট হিস্ট্রির মাঝে যে ওষুধ, তাহলে দুই ওষুধ বলার মধ্যে পার্থক্য কি থাকে? তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে আমি শুধু নাম বলে গেলে হবে যে এই ওষুধটা এই, কিন্তু আমি ট্রিটমেন্ট হিস্ট্রি থেকে হচ্ছে কি ডোজে পাই, কি রুটে পাই, কতদিন থেকে ডিটেলসটা থাকবে, আর পার্টিকুলার কোনো ওষুধ অ্যালার্জি আছে কি। তাইলে এইরকম একটা, এটাও একটা আপনাদের মানে অহরহ একটা ভুলই হয়। এই জন্য এটাকেও একটা থাকা উচিত। এখন আসেন যে ইভালুয়েশন, তাহলে আমরা কি বললাম, দুটো জিনিস বললাম, একটা হচ্ছে পেশেন্টের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, আর হচ্ছে একটা প্রেজেন্ট দিন। এখন প্রেজেন্ট কন্ডিশনের মধ্যে দুটো জিনিস থাকে দেখবেন, একটা হচ্ছে স্লিপ কম্পোনেন্ট থাকে, আর একটা থাকে হিস্ট্রি অফ প্রেজেন্ট নিউজ। হিস্ট্রি যতগুলো কম্পোনেন্ট আছে এই দুটা থাকে হচ্ছে এই প্রেজেন্ট কন্ডিশনের সাথে রিলেটেড, আর বাকিগুলো থাকে হচ্ছে পেশেন্টের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। এখন তাইলে সেই ক্ষেত্রে চিফ কমপ্লেন্ট তো জানেনই, চিফ কমপ্লেন্ট যদিও এখন বলে না, এখন বলে প্রেজেন্টিং কমপ্লেন্ট। এখন এই প্রেজেন্টিং কমপ্লেন্ট দিয়েই আপনাকে ডিজিজ ডায়াগনোসিসে যাওয়া, ডিজিজ ডায়াগনোসিস, কারণ প্রেজেন্টিং কমপ্লেন্ট যদি আমি, যেমন আজকে আমার বেসিক টপিকসটা হচ্ছে নিউমোনিয়া কি। এখন এই যে দুটো প্রেজেন্টিং কমপ্লেন্ট, কমনলি আপনাদের ক্ষেত্রে যেটা আসবে জ্বরের একটা কমপ্লেন্ট দিয়ে থাকে, জ্বর, জ্বরের মানে এই জ্বরটা, তাহলে প্রেজেন্টিং কমপ্লেন্টের মাঝে আপনার থাকবে ফিভার, থাকবে সাম ডিউরেশন দিয়ে থাকবে, এর সাথে আরো কিছু ওয়েট লস থাকতে পারে, বা কাশি থাকতে পারে, এই থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, বা অ্যানোরেক্সিয়া থাকতে পারে, যে কোনো যদি বল। এখন প্রেজেন্টিং কমপ্লেন্ট বলতে আসলে এটা অনেক সিমটম থাকতে পারে, একটা ডিজিজের অনেক সিমটম থাকতে পারে, আবার একই সিমটম অনেকগুলো ডিজিজের জন্য কমনই থাকতে পারে। তাইলে আমার প্রেজেন্টিং কমপ্লেন্ট হিসাবে আমি কোনটাকে নিই? প্রেজেন্টিং কমপ্লেন্ট হিসেবে ওই জিনিসটাকেই নেব যে এই লোকটার অনেকগুলো সমস্যা হয়তো ছিল, কিন্তু এই লোকটা সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু আপনার কাছে আসেনি। লাস্টে দেখা গেছে এমন একটা হয়েছে, কমপ্লেন্ট ছিল, যেটার কারণে আপনার কাছে প্রেজেন্ট। তাহলে প্রেজেন্টিং কমপ্লেন্ট হচ্ছে ওই কমপ্লেন্ট যেটার জন্য আপনার কাছে সে শেষ পর্যন্ত আসছে, দ্যাট ইজ হচ্ছে প্রেজেন্টিং কমপ্লেন্ট। এখন প্রেজেন্টিং কমপ্লেন্ট যদি আমরা এই ক্ষেত্রে ধরি যে, এখন প্রেজেন্টিং কমপ্লেন্ট লেখার হিস্ট্রিতে আছে কিভাবে আপনি লিখবেন, এক বা একাধিক বা সিমটম হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনি দুভাবে ওরিয়েন্টেশন দিতে পারেন। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি অনুযায়ী বলতে পারেন, অথবা আপনি এটাকে অ্যাকর্ডিং টু ডিউরেশন অনুযায়ী সাজাইতে পারেন। এবং এটা অবশ্যই পেশেন্টের ল্যাঙ্গুয়েজে হতে হবে। অবশ্যই পেশেন্টের ল্যাঙ্গুয়েজে হবে। এটা মানে ডক্টর বা ডক্টরের ল্যাঙ্গুয়েজে হবে না, মেডিকেল টার্মিনোলজি হবে না। তাহলে ওই জায়গায় একটা আছে এটা, এবং এর সাথে কতদিন থেকে এটা বলে। এখন সেক্ষেত্রে যদি প্রেজেন্টিং কমপ্লেন এই পেশেন্টের ফিভার, যেমন আজকে টপিক সেশন রিলেটেড
মানে এটা ফিভার থাকার সম্ভাবনাই বেশি থাকে। ফিভার থাকবে দেন অ্যাসোসিয়েটেড বা অন্য সিম্পটম অন্য ইতে আমরা পার্থক্য করতে পারি। এবং ফিভারটাকে আমাদের ফিভারটাকে ডেসক্রাইব করতে চাই আমি সেই প্যাটার্নে ফেলতে চাই কোনো স্পেসিফিক প্যাটার্ন অফ ফিভারে পড়ে কিনা এটাকে দেখবে। এই এর সাথে কি চাই কিছু অ্যাসোসিয়েটেড সিম্পটম or constitutional symptom। আবার এই দুটো টার্মিনোলজি নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা হয়। অ্যাসোসিয়েটেড সিম্পটম, কনস্টিটিউশনাল সিম্পটম। কনস্টিটিউশনাল সিম্পটম বলে ওইসব সিম্পটমকে যেসব সিম্পটমের কোনো স্পেসিফিক কোনো ভ্যালু নাই, মানে কোনো একটা স্পেসিফিক কিছুকে নির্দেশ করে না। অনেক সময় অনেক রোগের সাথে থাকে, যেমন ওয়েট লস। দেখবেন অনেক রোগের সাথে ওয়েট লস থাকে। তাহলে ওয়েট লসের এমন কোনো স্পেসিফিক ই নাই যে এইটা থাকলে ওই ডিজিজ এইরকম। আবার দেখবেন অ্যানোরেক্সিয়া, খাবার অরুচি, দুর্বলতা। তাহলে এইগুলো হচ্ছে স্পেসিফিক কোনো একটা ডিজিজকে নির্দেশ করে না, এটা অনেক কমপ্লেনের সাথে থাকে। তাই এটাকে বলা হচ্ছে কনস্টিটিউশনাল সিম্পটম। দ্যাট ইজ যদি প্র্যাকটিক্যালি বলেন অন টাইপ অফ আলু, আলু বলতে পারেন যে আলুকে যে কোনো কিছুর সাথে ব্যবহার করতে পারেন, যে কোনো ওই জায়গায় তরকারি হিসেবে ব্যবহার করতে পারেন, ওইটা ওই জায়গায় আপনাকে স্পেসিফিক কোনো ভ্যালু দেয়। দ্যাট ইজ হচ্ছে কনস্টিটিউশনাল সিম্পটম। আর অ্যাসোসিয়েটেড সিম্পটম হচ্ছে সবচেয়ে মনে রাখার জন্য সুবিধা এটা যে আমার মেন সিম্পটমের সাথে যদি এই সিম্পটম থাকে তাইলে আমি নির্দেশ করতে পারি, একটা দিকে নির্দেশ করি এই ডিজিজ হওয়ার সম্ভাবনা। যেমন ফিভার আছে, হিমোপ্টাইসিস, চেস্ট পেইন, তাইলে এই জায়গায় স্পেসিফিক্যালি বলে দিচ্ছে যে এই দিকে যাচ্ছে। দ্যাট ইজ হচ্ছে আপনি মনে রাখার জন্য সুবিধা। যেমন আপনাদের তো অলমোস্ট অনেকে দেখবেন স্টুডেন্ট পলিটিক্স করে, অনেকে লিডারও আছে। দেখবেন লিডার থাকলে তার ফলোয়ার থাকে, তার সাথে কিছু যদি ধরে নেন কিছু চামচা থাকে তার পাশে আশেপাশে গোল, তাই না? এখন দেখা যাবে আপনারা যে এগুলো 10 জন ওই লিডারের পিছনে, আপনি যদি ওই 10 জনকে লিডারকে না দেখেন, দূর থেকে দেখলেন ওই ছেলেগুলোকে দেখা যায়, তাইলে আপনার অ্যাজাম্পশন থাকে যে ওই জায়গায় এর থাকার সম্ভাবনা আছে। তাইলে অ্যাসোসিয়েটেড সিম্পটম হচ্ছে এরকম যে মেইন সিম্পটমের সাথে কিছু সিম্পটম এরকম যে থাকলে বলা যায় যে এই জিনিসটা, দ্যাট ইজ হচ্ছে অ্যাসোসিয়েটেড সিম্পটম। তাইলে আপনি কনস্টিটিউশনাল সিম্পটম এবং অ্যাসোসিয়েটেড সিম্পটমের মধ্যে বেসিক পার্থক্যটা মনে রাখবেন। কনস্টিটিউশনাল হচ্ছে দ্যাট ইজ হচ্ছে আলু, এর কোনো স্পেসিফিক কোনো গুণাগুণ নাই, সব জায়গায় ব্যবহার করা। আর অ্যাসোসিয়েটেড সিম্পটম হচ্ছে ওই সিম্পটমই যেগুলো দিয়ে আমি কোনো একটা কিছুকে নির্দেশ করতে পারি। এখন আসেন যে আমরা তাহলে ফিভারটাকে ফার্স্ট হচ্ছে ফিভারটাকে আমরা অ্যানালাইসিস করতে চাই, অ্যানালাইসিস করে একটা ক্যাটাগরাইজ করতে চাই, এর সাথে তার অ্যাসোসিয়েটেড বা কনস্টিটিউশনাল সিম্পটম নেই। এখন দেখবেন ফিভারটা কমপ্লিটলি একটা নন স্পেসিফিক সিম্পটম, নন স্পেসিফিক সিম্পটম। কারণ বডির এমন কোনো অর্গান নাই যে অর্গানের কারণে ফিভার হতে পারে না। তাহলে হেড টু টো পর্যন্ত যে কোনো জায়গায় যে কোনো কারণে ফিভার হতে পারে, তাহলে এটা একটা নন স্পেসিফিক। আবার এই ফিভারটার কজ ডিফারেন্ট, একটা হচ্ছে ইনফেক্টিভ কজ হইতে পারে, অ্যাসেপ্টিক কজ, দ্যাট ইজ দ্য সেপটিক কজ অফ ফিভার, অ্যাসেপ্টিক কজ অফ ফিভার। আবার অ্যাসেপ্টিক কজ অফ ফিভারের মধ্যে আপনার হতে পারে ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে, ম্যালিগনেন্সি। আবার সেপটিক কজ অফ ফিভারের মাঝে আপনার চলে আসে যে ডিফারেন্ট টাইপ অফ ইনফেকশন, ভাইরাল, ব্যাকটেরিয়াল, প্যাথোজেন, ফাঙ্গাল, যা প্যারাসাইটোলজিক্যাল, যে কোনো ডিজিজ। তার মানে সেপটিক কজের মধ্যে অনেকগুলো কারণ থাকে, অ্যাসেপ্টিক কজের মধ্যে আছে ইনফ্লামেটরি ডিজিজ এন্ড আছে ম্যালিগনেন্সি। তাইলে আপনি ফিভারকে ক্যাটাগরাইজ করলেন, দেন আপনার ওয়েদার ইট ইজ সেপটিক কজ অর অ্যাসেপ্টিক,
বেসিক প্রশ্ন চলে আসে এইটা যে সেপটিক কজ ও অ্যাসেপ্টিক কজ অথবা এই ফিভারটা কারণ কোন অর্গান রেসপন্সিবল ফর দিস ফিভার এটাকে আইডেন্টিফাই, দ্যাট ইজ হচ্ছে ফিভারের লোকালাইজিং ফিচারকে আইডেন্টিফাই। এখন ফিভারটা লোকালাইজিং ফিচারকে আইডেন্টিফাই, যেমন যদি আমি বলি ফিভারের সাথে এখন লোকালাইজিং ফিচার যখন আইডেন্টিফাই করতে যাব তখন আমাকে সিস্টেম রিভিউ লাগে। সিস্টেম রিভিউ অনুযায়ী এই জ্বরের ইনিশিয়াল জ্বরের সাথে কোন সিস্টেমের ইনভলভমেন্ট ছিল, কারণ আপনার ইনভলভমেন্টটা এরকম হতে পারে যে এই ইনফেক্টিভ কজ কোনো একটা অর্গানকে ইনিশিয়ালি ইনভলভ করছিল, দেন তার অ্যাডভান্সমেন্ট অন্য অর্গানকে ইনভলভ। তাহলে সিস্টেম রিভিউ করতে গেলে দেখা যাবে আমার অনেকগুলো সিস্টেমের ইনভলভমেন্ট থাকতে পারে, কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে অ্যাট ফার্স্ট কোন জায়গায় লোকালাইজ। তাহলে ফিভার উইথ লোকালাইজিং সিমটম সাইন নিয়ে আসতে পারে, উইথাউট লোকালাইজিং সাইন সিমটম নিয়ে আসতে পারে। তাহলে একটা লোকাল আমি যদি তাহলে সিস্টেম রিভিউ করতে চাই, সিস্টেম রিভিউ করে অর্গান আইডেন্টিফাই করতে চাই যে কোন অর্গানের ডিজিজের কারণে হয়েছে, আবার সেটার এক্সটেনশন কোন অর্গান পর্যন্ত ইনভলভমেন্ট হয়েছে, অথবা এই সিস্টেম রিভিউ করতে গেলে যদি কোনো ডিজিজ না থাকে, আননোন কোনো ডিজিজ যদি থেকে থাকে সেটাও আমার ইভালুয়েশনে চলে আসবে, দ্যাট ইজ হচ্ছে কোমরবিডিটিস হিসেবে চলে আসবে। তাহলে একটা অর্গান আইডেন্টিফাই করলাম, সিস্টেম রিভিউর মাধ্যমে লোকালাইজেশন করলাম, ডিজিজ অ্যাডভান্সমেন্ট। এরপরে আসবে আছে whether it is septic cause of fever or aseptic cause of fever। তাহলে আমার ক্লিনিক্যাল ইভালুয়েশনের বেসিক একটা ফিভারের পেশেন্টের ক্ষেত্রে ইভালুয়েশনের বেসিক পার্ট থাকবে যে সেপটিক কজ অফ ফিভার না এটাকে এক্সপ্লোর করে। তাহলে আর at the same time আছে অ্যাসেপ্টিক কজের কোন কারণে ফিভার সেটাকে আইডেন্টিফাই। যদি অ্যাসিড আবার যদি সেপটিক কজ হয় তাহলে সেপটিক কজের কোন অর্গানিজম রেসপন্সিবল ফর দিস সেটাকে আইডেন্টিফাই। তাহলে যদি সেপটিক কজ হয় তাহলে এই অর্গানিজমটা এনি হাও আমার বডিতে আসতে হয়েছে, অথবা আমার বডির কমন সেল ছিল তাকে অ্যাক্টিভ হতে হয়েছে প্যাথোজেনিক। এইটা ইস্যু আসবে আমার তাই যে আমার ফিভার আসছে, এটা ইন্টারমিডিয়েন্ট কন্টিনিউড লো গ্রেড হাই গ্রেড যেটাই হোক আমি আইডেন্টিফাই করছি ফিভারে ইভালুয়েশন করে। এখন এটা যদি আমি মনে করতেছি দিস ইজ ইনফেক্টিভ কজ, তাইলে এই ইনফেকশনটা আমার ভিতরে আসতে হয়েছে কার কাছ থেকে, তাহলে সেই ক্ষেত্রে কোথার থেকে ইন্ডেক্স কে কার থেকে আমার কাছে আসলো এটিকে আইডেন্টিফাই করা, অথবা আমার ভিতরে যে কমন সেল অর্গানিজম ছিল তাদের অ্যাক্টিভেশন প্যাথোজেনিক হয়ে গেছে। এটা প্যাথোজেনিক হয় কি আমি যখন কোনো কারণে যদি ইমিউনো কম্প্রোমাইজড হয় অর ইমিউনো সাপ্রেসড হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার ভিতরের কমন সেল সে প্যাথোজেনিক হয়ে, তাহলে ইনফেকশন হওয়ার দুটো ওয়ে, কোনো জায়গাতে আসতে হবে অথবা আমার ভিতরের থেকেই হবে। তাহলে এই ইনফেকশন আসতে পারে যতগুলো হিস্ট্রি আছে সবগুলো হিস্ট্রিকে আমাকে আইডেন্টিফাই হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি। তার মানে দেখবেন আপনারা অনেক ক্ষেত্রে যেমন হেপাটাইটিসের হিস্ট্রি নিতে গেলে আপনারা অনেকগুলো হিস্ট্রি নেন যে আইভি ট্যাগিং নিয়েছে কিনা, ব্লাড সার্কুলেশন নিয়েছে কিনা, কোনো ইনফেক্টেড পার্সনের কন্ট্যাক্টে গেছে কিনা, অথবা ওই যে সেই আবার চলে যাচ্ছেন ট্রাভেল হিস্ট্রি আছে কিনা, কোন কমিউনিটিতে থাকে এই কমিউনিটি, তাইলে অনেকগুলো হিস্ট্রি আপনার চলে আসবে। তাইলে একটা আছে তাইলে কি হলো আমি ফিভার ক্যাটাগরাইজ করলাম, সেপটিক আর অ্যাসেপ্টিককে আইডেন্টিফাই করতে চাইলাম। সেপটিক হইলে সোর্স অফ সেপসিস কোথা থেকে আসবে, এই অর্গানিজম কোথা থেকে আসলো সেটাকে আইডেন্টিফাই। এখন দেখেন যখন ফিভার আসবে এবং এই সেপটিক কজই আমরা মনে করব, তাইলে এই পেশেন্টের আমরা ওই যে বেসিক ইনফরমেশন যেটা বলছিলাম যে এই পেশেন্টটার বেসিক ইনফরমেশনে এই পেশেন্টটা কি ইমিউনো কম্পিটেন্ট অর ইমিউনো কম্প্রোমাইজ, একটা প্রশ্ন। তাহলে ইমিউনো কম্পিটেন্ট পেশেন্টের ফিভার তার এক ধরনের প্রেজেন্টেশন, তার প্রগনোসিস এক ধরনের। ফিভার ইমিউনো কম্প্রোমাইজ তাহলে তার প্রগনোসিস এবং প্রেজেন্টেশন এক ধরনের। তাহলে বেসিক ইনফরমেশনে ওয়েদার পেশেন্ট ইমিউনো কম্পিটেন্ট অর ইমিউনো কম্প্রোমাইজ,
যদি আমরা বলি ইমিউনো কম্প্রোমাইজ, তাহলে ইমিউনো কম্প্রোমাইজ করে এমন কোনো ডিজিজ আছে কিনা, অথবা ইমিউনো সাপ্রেসড হয় এমন কোনো মেডিকেশন পাচ্ছে কিনা, কেমোথেরাপিউটিক্স পাচ্ছে কিনা, স্টেরয়েড পাচ্ছে কিনা, তাহলে এই জিনিসগুলো পাচ্ছে কিনা সেটাকে একটা আইডেন্টিফিকেশন থাকবে, ইম্পর্টেন্ট একটা পার্ট থাকবে যে আমি এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করছি। তাহলে একটা fact। আবার এই ফিভারের প্রেজেন্টেশনটা, এখনকার প্রেজেন্টেশনটা আপনার এমন হতে পারে যে একজন মানুষের আগে কোনো রোগ ছিল না, এই রোগটার ফিভার হতে পারে। আবার আরেকটা হইতে পারে আগের অনেক ডিজিজ আছে তার সুপারেটেড ফিভার। তাইলে দুটো আলাদা, তার ট্রিটমেন্টও আলাদা, প্রগনোসিসও আলাদা। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। কারণ ফিভার আছে, এই পেশেন্টটা নন সিকেটিভ পেশেন্ট, তাহলে একটা নর্মাল পারসন একটা সিকেটিভ পেশেন্টের ইনফেকশন কারটা খারাপ, অথবা একটা পেশেন্টের সিওপিডি ছিল, সে নিউমোনিয়া, তাহলে তার কন্ডিশন, অথবা কার্ডিওভাস্কুলার ডিজিজ ছিল, এমআই ছিল, হার্ট ফেলার আগে হিস্ট্রি আছে, তার নিউমোনিয়া, তাহলে তার একজন, অথবা স্ট্রোক ছিল, তার জ্বর, আগে স্ট্রোকের পেশেন্ট এখন জ্বর, অথবা এখন, তাহলে এই একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ফিভার ইভালুয়েশনে থাকবে আমার, যে পেশেন্টটার ইমিউনো কম্প্রোমাইজ, ইমিউনো সাপ্রেসড কোনো ডিজিজ আছে, অথবা এমন কিছু করে যেগুলোতে ইমিউনো সাপ্রেশন হতে পারে, এরকম আছে। আবার এই পেশেন্টটা নোন আগে থেকে কোনো ক্রনিক ডিজিজ আছে কিনা, এটা আমার এই প্রেজেন্টেশন দ্বারা কি হয়। তাহলে এই জায়গায় ইম্পর্টেন্ট একটা ই চলে আসে যে আমার এই ডিজিজকে ই করার একটা ই চলে আসে, ট্রিটমেন্ট এবং প্রগনোসিসের ডিফারেন্সে চলে আসবে। এই জিনিসটা তাহলে আমার এই জায়গায় থাকা লাগবেই। এরপর হচ্ছে আমার এই ফিভারটা যখন জ্বর আসলো, জ্বরটা এই মানুষটার কোন কন্ডিশনে থেকে, কি কমিউনিটি একটা হতে পারে, যেমন একটা কমিউনিটিতে ফিভার হতে পারে, আর একটা হতে পারে হসপিটাল সেটিং এ ফিভার, দুটোই জ্বর হতে পারে। তাহলে আমার কাছে একটা আসতে পারে ফ্রেশ কমিউনিটি থেকে একটা মানুষ তার ফিভার নিয়ে প্রেজেন্ট করতে পারে, আর একটা মানুষ হসপিটালে ছিল অন্য কোনো কারণে, অথবা হসপিটালে রিলেটেড কাজের সাথে জড়িত, এই মানুষটার জ্বর নিয়ে আসতো, এরকম হতে পারে। অথবা একটা মানুষ হসপিটালে ছিল, গত 3 মাসের মধ্যে হসপিটালে ছিল, কিছু মেডিকেশন পাইছে বা ওষুধ পাইছে, ছুটি হয়ে গেছে, দেন বাড়িতে যাওয়ার পরে আবার জ্বর। তাহলে এরকম কন্ডিশন, তাহলে এই তিনটা কন্ডিশনে ম্যানেজমেন্ট পারপাসে ইম্পর্টেন্ট হচ্ছে এদের ডিফারেন্ট টাইপ অফ অর্গানিজম দ্বারা, দুটো সিচুয়েশনে ডিফারেন্ট অর্গানিজম যদি ইনফেক্টিভ করা যায়, ডিফারেন্ট অর্গানিজম আছে রেসপন্সিবল, দ্যাট ইজ হচ্ছে, যেমন কমিউনিটি থেকে আসলে ধরে নিতে পারি এটা সাসেপ্টেবল টু অ্যান্টিবায়োটিক, যেহেতু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় অ্যান্টিবায়োটিক সাসেপ্টেবল হবে। যদি হসপিটাল সেটিং এ হয় তাহলে ধরে নেবো হচ্ছে দ্যাট রেজিস্ট্যান্ট ইনফেকশন। আবার যদি দেখা যায় এর মাঝে সে অ্যান্টিবায়োটিক পাইছে বা ই পাইছে, এরপরে জ্বর হয়েছে, 3 মাসের মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক পাইছে, ই হয়েছে, এর মাঝে জ্বর হয়েছে, তাহলে আমরা ধরে নিতে পারি হচ্ছে রেজিস্ট্যান্ট কজ অফ অর্গানিজম দ্বারা এই জ্বর। তাহলে এই কম্পোনেন্টও আমার রেজিস্ট্রিভ ফিভারের রেজিস্ট্রিভ ইভালুয়েশনের মধ্যে অবশ্যই থাকা লাগে। এখন এখন ফিভারটাকে অ্যাট ফার্স্ট যেটা হচ্ছে, আমাদের দেশে আপনারা যখনই কোনো পেশেন্ট ইভালুয়েশন করতে যাবেন, অলমোস্ট ধরে নিতে পারেন 90%, 80-90% পেশেন্টই বলে জ্বর আছে। এখন জ্বর বললেই আপনি সাথে সাথে সেটিকে আপনার কনসিডারেশনে নেবেন কি নেবেন না, এটা আপনাকে ই করতে হবে অ্যাট ফার্স্ট। কারণ ফিভারকে আপনাকে ইন জেনারেল পার্সন এবং আপনার ফিভার দুটো আলাদা ফিভার। যেমন কিছু টার্মিনোলজি আছে যেটা আমরা মেডিকেল পার্সনও ইউজ করি, নন মেডিকেল পার্সনও ইউজ। তাহলে এইরকম টার্মিনোলজি হলে শুধু ফিভারের ক্ষেত্রে না, অনেক জন্ডিস আছে, ভার্টাইগো আছে, ডিজিনেস আছে, এইরকম কিছু কমন কমপ্লেন আছে যেটা আমরা মেডিকেল পার্সনও ব্যবহার করি, নন মেডিকেল পার্সনও ব্যবহার করি। এই জিনিসগুলোকে আমি অ্যাজ এ ওর যে বেসিক হিস্ট্রি প্রপারমাইজ যেটা বলছি, আমি কোনো কিছু কনসিডারেশনে নেওয়ার অর্থ হচ্ছে আমি ভেরিফিকেশন করি। তাইলে যখন আমাকে রোগী বলবে ফিভার, তাহলে আমাকে অ্যাট ফার্স্ট ভেরিফাই করতে হবে আসলে উনি জ্বর বলতে কি। কারণ অনেক ধরনের লোকাল ল্যাঙ্গুয়েজে অনেক সময় অনেক ক্ষেত্রে ফিভার মাইটা জ্বর আছে,
এমনি জ্বর আছে, মাইটের জ্বর হচ্ছে ভিতরে ভিতরে জ্বর, বাইরে জ্বর নাই। তাহলে এইরকম আমার তো জ্বর বুঝতে মেডিকেল টার্ম হচ্ছে বাইরের জ্বর থাকছে, এখানে নর্মাল বডি টেম্পারেচারের উপরে পারসিস্টেন্ট টেম্পারেচার থাকছে, হাই টেম্পারেচার, ফিভার। তাহলে এইরকম একটা ভেরিফিকেশন অবশ্যই ফিভারের ক্ষেত্রে আগে থাকবে। এখন আমরা তাহলে অবশ্যই ফিভারের ইভালুয়েশনে এট ফার্স্ট এইরকম একটা ইভালুয়েশন থাকবে। আচ্ছা, তাহলে আপনার ফিভারের এই বেসিক ফিভারের ইভালুয়েশনের এই বেসিক কম্পোনেন্ট গুলো অবশ্যই আমার হিস্ট্রির মধ্যে থাকা। এখন আসি, যখন আমি এই ফিভারের পেশেন্টটা দেখা গেল আমাকে শর্ট ডিউরেশন অফ ফিভার বলছে, শর্ট ডিউরেশন অফ ফিভার বলছে, এই পেশেন্টের সাথে এর কোনো আগে কোনো ডিজিজ বা কমিউনিটিতে থাকে, একটা গ্রামে বাড়ি বা শহরে বাড়ি, হেলথ কেয়ার রিলেটেড বা হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড কোনো কন্ডিশনের সাথে জড়িত না, এইরকম একটা পেশেন্ট হাই ফিভার সুইমিং ফিভার নিয়ে আসছে, পায়ে জ্বর আসে, আসে, এইরকম এর লোকালাইজেশন সিমটমের মাঝে দেখা যাচ্ছে রেসপিরেটরি সিমটম, কাশি আছে, শ্বাসকষ্ট আছে, অথবা বুকে ব্যথা আছে, এরকম এরকম। তাহলে যখন কাশি আছে, স্পুটাম আছে, স্পুটাম আছে, বুকে ব্যথা আছে, এইরকম যদি লোকালাইজেশন থাকে, তাহলে কি এই ফিভারটা রিলেটেড টু রেসপিরেটরি সিস্টেমের ডিজিজের সাথে রেসপিরেটরি সিস্টেমের সাথে রিলেটেড, যেমন শর্ট ডিউরেশন হিস্ট্রি যদি থাকে, স্পুটাম প্রোডাকশন থাকে, ব্লাড মিক্সড আছে কিনা, স্পুটাম থাকে, স্পুটামের ডেসক্রিপশন দেখে, স্পুটামের আবার ডেসক্রিপশন, আবার যে চেস্ট পেন আছে, চেস্ট পেনেরও ক্লোরাইটিক চেস্ট পেন আর কি, তাহলে এই জায়গারও ডেসক্রিপশন, তাহলে এই ডেসক্রিপশন দেওয়ার পর এর সাথে যদি আমি বলি লাংয়ের ইনভলভমেন্ট আছে, এখন এই ইনফেকশনটা এই জায়গাটা কি সোনলি লোকালাইজড আছে নাকি এই জায়গা থেকে অ্যাডভান্সমেন্ট আছে, আর এই ইনফেকশনটা আমার ব্লাড বর্ন ডিসিমিনেশন হতে পারে লোকাল থেকে, অথবা এইটা তার সারাউন্ডিং স্ট্রাকচার কে ইনভলভ, যেমন আমার স্পুটাম প্রোডাকশন আছে, শ্বাসকষ্ট আছে, ফিভার আছে, আমি যদি ধরে নিলাম যে শর্ট ডিউরেশন অফ ফিভার কেমন, এখন বুকে ব্যথা আছে, এটা প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেন বলতে, যে শ্বাস নিলে শ্বাসের সাথে বাড়ে, নড়াচড়াতে বাড়ে, লোকাল টেন্ডারনেস আছে, এর সাথে স্পুটাম প্রোডাকশন ছিল এই। আর আমরা জানি আমার অল ভিসেরাল পেন ইনসেনসিটিভ, তাহলে পেন হচ্ছে প্যারাইটাল স্ট্রাকচারের, তাহলে এই যে প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেন আছে, তাহলে এই জায়গায় এই ইনফেকশনটা কি লোকাল স্প্রেড হচ্ছে, লোকাল স্প্রেড আছে, তাহলে একটা ইনফেকশন লোকাল স্প্রেড হতে পারে অথবা ব্লাড বর্ন ডিসিমিনেশন। তাহলে আমার এই যে যদি আমি নিউমোনিয়ার এই জায়গায় ধরি যে শর্ট ডিউরেশন অফ ফিভার আছে, স্পুটাম প্রোডাকশন বা হিমোপ্টাইটিস আছে, বুকে ব্যথা আছে, তাহলে বুকে ব্যথা যদি বলি, তাহলে নিউমোনিয়া উইথ ফ্লোরোসিস, আবার এটা আমার সারাউন্ডিং স্ট্রাকচার হার্টকে ইনভলভ করতে পারে, পেরিকার্ডাইটিস করতে পারে, পেরিকার্ডাইটিস, তাহলে আবার এই জায়গায় নিউমোনিয়া ছিল, এই নিউমোনিয়াটা আবার অ্যাবসেসে রূপান্তরিত হতে পারে, অথবা এই নিউমোনিয়াটা পুরোটা ইনভলভ করে এই জায়গায় ইভ্যুশন করতে পারে, আবার সে জায়গায় এম্পাইমাও করতে পারে। তাইলে আমার এই নিউমোনিয়া বিভিন্ন টাইপ অফ প্রেজেন্টেশন নিয়ে আপনার কাছে আসতে পারে। তাহলে ইনিশিয়াল কি ছিল সেটাকে আইডেন্টিফাই করা, দেন সাবসিকুয়েন্টলি এটা কোন কোন জায়গায় ইনভলভ করছে সেটাকে ইনভলভ। তাহলে আমার এই পেশেন্টটার ইভালুয়েশন, যে আগে ইমিউনো কম্পিটেন্ট একটা পেশেন্ট ছিল তারই, আবার এই নিউমোনিয়াটা এমন হতে পারে যে আগে সিওপিডি ছিল, আগে এক্সিস্টিং সিওপিডি ছিল, অনেকদিন যাবত শ্বাসকষ্ট ওষুধ নাই, তার এই নিউমোনিয়া হতে পারে, অথবা একটা পেশেন্ট রেনাল ফেলিয়ারের পেশেন্ট, তার এই হতে পারে, অথবা একটা পেশেন্ট অনেকদিন যাবত স্টেরয়েড পাচ্ছে অন্য কোনো কারণে, তার এই জ্বর হতে পারে, অথবা একটা পেশেন্ট অ্যালকোহলের হিস্ট্রি আছে তার হতে পারে, একটা সিএলডি পেশেন্ট আছে তার হতে পারে, অথবা একটা স্ট্রোকের পেশেন্টের হতে পারে। তাইলে এইরকম একটা হতে পারে। আবার একটা হতে পারে যে আমরা এই যে হসপিটালের দ্বারা হসপিটাল কেয়ারের সাথে রিলেটেড আমাদের এই তাইলে অনেকগুলো সেটিং এ এবং এর বেসিসে দেখবেন অনেকগুলো নিউমোনিয়া ক্লাসিফিকেশন। তাহলে আপনি যখন এই হিস্ট্রি গুলো নেবেন, ওই ক্লাসিফিকেশন গুলোর মধ্যে আপনার পড়ে যাবে যে কোন আপনি ফিভার ইন নিউমোনিয়া ইন ইমিউনোকম্প্রোমাইজড হোস্ট, অথবা নিউমোনিয়া ইন আপনার হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া,
অথবা ক্রিটিক্যাল কেয়ার সেটিং এ ভেন্টিলেশনে থাকে, এটা ভেন্টিলেটরে অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, তাহলে দ্যাট ইজ আ কমিউনিটি ক্যাপ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া অর নজোকোমিয়াল নিউমোনিয়া। নজোকোমিয়াল নিউমোনিয়ার মধ্যে অনেকগুলো হসপিটালে অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া যেগুলো এই ভেন্টিলেটরে এগুলো আছে। তাহলে আবার এই জায়গায় একটা বেসিক পার্থক্য আপনাকে জানা থাকবে যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নজোকোমিয়া, নজোকোমিয়াল বলতে হলে অবশ্যই হসপিটালে 48 ঘন্টার বেশি ভর্তি থাকা লাগবে। হসপিটালে 48 ঘন্টার বেশি ভর্তির পরে যদি নতুন করে ইনফেকশন হয়, তাইলে দেখেন যে আমার একটা নিউমোনিয়া কতগুলো কন্ডিশনের সাথে রিলেট করতে পারে, আবার তার প্রেজেন্টেশনটা কত ভ্যারিড হতে পারে। কারণ আমার নিউমোনিয়া আছে, এর সাথে কনফিউশন আছে, হেডেক আছে, আছে, তাহলে কি মেনিঙ্গো এনকেফালাইটিস, নিউমোনিয়া উইথ মেনিঙ্গো এনকেফালাইটিস, আমার নিউমোনিয়া উইথ হার্ট ফেলিওর হতে পারে, নিউমোনিয়া উইথ এম্পাইমা হতে পারে, নিউমোনিয়া লাং অ্যাবসেসে রূপান্তরিত হতে পারে, নিউমোনিয়া হেপাটাইটিস হতে পারে, নিউমোনিয়া আমার ডিস্টেন্স সাইডে অ্যাবসেস হতে পারে। তাহলে অনেকগুলো প্রেজেন্টেশন, অথবা নিউমোনিয়া উইথ মাল্টি অর্গান ফেলিওর হতে পারে, অথবা মাল্টি অর্গান ডিসফাংশন হতে পারে। তাহলে অনেকগুলো প্রেজেন্টেশন হতে পারে। তাহলে আমার এই সবগুলো জিনিসকে আইডেন্টিফাই করতে হয় ডিউরিং সিস্টেম ইভালুয়েশনে অন বেসিস অফ আমি সিস্টেম রিভিউ কোন কোন সিস্টেমগুলো ইনভলভ করছে সেটা দিই। আর ওই যে বেসিক ইনফরমেশন অফ দ্য পেশেন্ট, তাহলে একটা শর্ট ডিউরেশনের যদি হিস্ট্রি হয়, লাং ইনভলভমেন্ট আছে, কি আছে সাথে লাং ইনভলভমেন্টের সেটা প্যারা লাং ইনভলভমেন্ট প্লুরাল ইনভলভমেন্টের প্রেজেন্টেশন থাকতে পারে, এইরকম আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি লাং রিলেটেড কারণে এইটা এবং যেহেতু শর্ট ডিউরেশন কমিউনিটিতে আছে অথবা এই সেটিং আছে, নিউমোনিয়া। আবার এইটা যদি জ্বরটা যদি আপনার প্রলং হিস্ট্রি থাকে, ক্রনিক ফিভার হয়, that is also more than 2 weeks, usually 4 weeks এর বেশি, 2 weeks এর বেশি গেলে তখন আমরা ধরে নিতে হয় যে ক্রনিক ইনফেকশন একটা পসিবল। তাইলে এইরকম ক্রনিক যদি হয়, এইরকম টক্সিক ফিচার না থাকে, সাথে অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, কারণ টিবিকে আমরা কি বলি ক্ষয় রোগ, ইউজুয়ালি ক্ষয় রোগ। তাহলে এইরকম একটা ওয়েট লস থাকে, আছে অ্যানোরেক্সিয়া আছে, গায়ে গায়ে জ্বর আছে, গায়ে গায়ে জ্বর। আবার আপনাদের ইউজুয়ালি লো গ্রেড ইভিনিং রাইজ দিয়ে আপনারা বলেন যে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার আছে। তাহলে ইভিনিং রাইজ আপনাকে মনে রাখতে হবে, বডির সার্কেডিয়ান রিদম অফ টেম্পারেচার কন্ট্রোল হচ্ছে এরকম যে অলমোস্ট আমার নর্মাল টেম্পারেচার মর্নিং আর ইভিনিং এর মধ্যে ভেরিয়েশন হয় 0.5 ডিগ্রি সেলসিয়াস। এই যে ভেরিয়েশন, নর্মাল বডি টেম্পারেচার, তাহলে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার এটা হচ্ছে এটা হয়, নর্মালি হয়। আবার প্যাথোলজিক্যাল কন্ডিশন, ম্যাক্সিমাম কজ অফ ফিভার আপনার এই নর্মাল যে সার্কেডিয়ান রিদম, যে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার হবে, এটাকে তারা মেনটেন। এক্সেপশন ফির মধ্যে আছে আপনার এন্ট্রিক ফিভার, আর্লি ফিভার বেশি থাকে ইভিনিং, বিলিয়ারি টিউবারকুলোসিস, আর্লি ফিভার বেশি থাকে, মর্নিং ফিভার বেশি থাকে ইভিনিং এ। তাইলে ইভিনিং রাইজ মানে হচ্ছে টিবি, এরকম জিনিসটা না। জিনিসটা হচ্ছে ইভিনিং রাইজ এই জায়গায় কি হয়ে থাকে, টিভিতে লো গ্রেড থাকে, এ কারণে ইভিনিং এ ভালো থাকে, এইটাই ইভিনিং। তাহলে আপনার এই যখন ক্রনিক ফিভার আছে, গায়ে গায়ে জ্বর আছে, ওয়েট লস আছে, এই জায়গায় টিভির ক্ষেত্রে যেটা আমরা বলছি ইনফেকশনের সোর্সকে আইডেন্টিফাই করবো। আইডেন্টিফাই যেমন করবো, ক্রনিক ডিজিজের ক্ষেত্রেও আমি তাহলে টিভির ক্ষেত্রে যেটা আমি যদি টিভি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে হিস্ট্রির মাঝে আমার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট থাকবে, এই টিভি তাহলে আসলো করে সেটিকে একটা হতে পারে টিভি কিভাবে আসতে পারে, যে নন কন্ট্যাক্টের হিস্ট্রি থাকতে পারে, একজনের টিভি রোগী ছিল, তার সাথে সে এরকম। অথবা আননোন হতে পারে, সেটা কিভাবে সে তার যাদের সাথে মেশে বা কাজ করে তাদের এইরকম কাশি আছে কিনা, আছে কিনা, এটা ওর একটা হতে পারে। অথবা তার ফ্যামিলিতে থাকলে তো কন্ট্যাক্টের মধ্যে চলে আসে, তাহলে নন কন্ট্যাক্ট হিস্ট্রি আছে কিনা, অথবা এক্সপোজার মানে এইরকম সাসপেক্টেড আছে কিনা, যে কাশি জ্বর এইরকম রোগীর সাথে সে দিচ্ছে, এই থেকে এইরকম একটা হিস্ট্রি থাকে। আবার টিভির ক্ষেত্রে
এই লোকের এই যে প্রেজেন্টেশনটা আমরা ওই যে বেসিক ইনফরমেশনের মধ্যেও যদি চলে আসে যে টিভি থাকলে যে আগে টিভি ছিল, তাহলে না যদি নাও বলে তাহলে আগের টিভি যক্ষা ছিল কিনা, অথবা সেই যক্ষার চিকিৎসা নিচ্ছিল কিনা, চিকিৎসা নিলে চিকিৎসা কমপ্লিট করছে কতদিন আগে, কতদিনের। কারণ কি আপনার যখন টিভি ম্যানেজমেন্ট পার্টে যাবে তখন আপনার এই জিনিসগুলো আবার লাগবে, নিউ টেস্ট, রিল্যাপস টেস্ট, অর রেজিস্ট্যান্ট টেস্ট, ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, অনেক কিছু আছে। তার মানে আগের ইনফরমেশন গুলো লাগবে। আবার যখন আপনার কন্ট্যাক্ট হিস্ট্রি থাকবে, যদি হয় যে এই লোকের টিভি ভালো মানে জানা আছে কিনা মার্কেটে রেজিস্ট্যান্ট, যদি আপনাকে বলতে পারে এই তাহলে ডিটেলস আপনাকে ওই থেকে ইনফরমেশন, তাহলে অলমোস্ট হিস্ট্রি আমরা এভাবে ইভালুয়েট। হিস্ট্রি ইভালুয়েশনের পরে আসবে আমাদের এক্সামিনেশনের। এক্সামিনেশনের পার্ট হচ্ছে অলওয়েজ আমরা যেমন সিস্টেমেটিক পড়ি যে আমরা যখন এক্সামিনেশনে যাব, একটা থাকে জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সাম, এরকম আমরা যে প্রোফর্মায় আমরা করি। এখন জেনারেল এক্সামিনেশনে আমরা দেখা যায় 24 থেকে 32টা পয়েন্ট আছে, আপনারা খাতায় লেখেন, সবই লিখে ফেলেন, একবার সবগুলো লেখেন। এবং আমার এই ফিভারের পেশেন্টটার সাথে কোন জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিংস গুলো ইম্পর্টেন্ট, এইগুলোকে আগে যান যে এইগুলো অলওয়েজ আপনি সবচেয়ে মনে রাখার জন্য সহজ হচ্ছে মনে রাখেন জেনারেল এক্সাম আমি ভাইটাল প্যারামিটার গুলো দেখবো, এর সাথে হচ্ছে আমার কন্ডিশন গুলোর সাথে যেগুলো রিলেভেন্ট সেইগুলোকে আগে দেখব, দেন আমি আদার্স গুলোকে সার্ভে করবো যে আছে কিনা। তাইলে আপনি যদি চিন্তা করেন যে আপনার এটা ফিভারের পেশেন্ট, নিউমোনিয়া অর টিবি, এটাই এই পেশেন্টের জন্য আমি জেনারেল এক্সামিনেশন কি পেতে চাই। কারণ আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আমি তখন এক্সামিনেশন করব, আমার এই পেশেন্টের জন্য, এই পার্টিকুলার পেশেন্টের জন্য আমি কি পাইতে চাই, এটি হচ্ছে আমার মেন, আমি কি পাই। তাইলে এই যে জ্বরের পেশেন্টের আমি জেনারেল এক্সামিনেশনে কি পাই, অ্যাট ফার্স্ট আছে আমি টেম্পারেচারটা কনফার্মেশন করব, ভাইটাল প্যারামিটারের মধ্যে চলে যাবে। এখন টেম্পারেচার রেকর্ড নিয়েও অনেক কথাবার্তা আছে, এটা আমাদের এই আছে। তাহলে টেম্পারেচার এর সাথে এখন আসে আমরা বেসিকলি অ্যানিমিয়া জন্ডিস সায়ানোসিস, যেটা কালার স্কিনটা আছে, কালার স্কিনটা আছে কিনা। এখন দেখেন ফিভার আছে, অ্যানিমিয়া, তাহলে আপনার ইন্টারপ্রিটেশন একদিকে চলে যাবে। ফিভার আছে, জন্ডিস আছে, আপনার ফিভারের কারণ অন্যদিকে চলে যাবে। ফিভার আছে, সায়ানোসিস আছে, যদি নিউমোনিয়া হয় তাহলে কি আপনি রেসপিরেটরি ফেলিয়ারের দিকে চলে যাবেন। তাহলে অ্যানিমিয়া জন্ডিস সায়ানোসিস আছে কিনা আপনি। এরপরে চলে আসেন উপর থেকে আমরা যদি নিচে না, আমার দেখা যাচ্ছে আপনার এই যে দেখবেন কোল্ড সোর আছে কিনা, দেখা যাচ্ছে আমার যে পার্টিকুলার টপিকসটা আছে নিউমোনিয়ার সাথে, এই জন্য বললাম তার সাথে রিলেভেন্ট। যেমন হার্পিস ল্যাবিয়ালিস যদি থাকে ইন নিউমোনিক পেশেন্ট, তাহলে আপনি এটাতে আপনি একটা ইন্টারপ্রিটেশনে আসতে পারেন সাসসেপ্টেবল অর্গানিজম কে। যেমন বলা হয় স্ট্রেপ্টোকোকাস নিউমোনি, তার যদি নিউমোনিয়া হয় এই পেশেন্টের হার্পিস ল্যাবিয়ালিস, তাহলে আপনি এই জায়গায় দেখে ফেলেন যে হার্পিস ল্যাবিয়ালিস আছে। এরপর আপনি নাকের ভেতরটা দেখে ফেলেন যে সাইনাসের সাইনাসের কোনো টেন্ডারনেস আছে কিনা। মাউথ ক্যাভিটির মধ্যে দেখেন স্টার্নের কি অবস্থা, টনসিলের কি অবস্থা। তাহলে এই জায়গায় একটা কজ অফ ফিভার অথবা এক্সটেনশন, কারণ আপনার নিউমোনিয়া হয় দেখা যায় অনেক ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ফ্লোড বা এক্সপায়ারেটেড নিউমোনিয়া অথবা ইনিশিয়ালি, তাহলে এরকম হতে হয়। তাহলে আবার রেসপিরেটরি ট্র্যাক্টটা আপনি দেখে দিন। এরপরে দেখেন পেশেন্টের যদি নিচে নামেন আমার লিম অ্যাডেনোপ্যাথি আছে, লিম অ্যাডেনোপ্যাথি থাকলে এখন টিবি লিম অ্যাডেনোপ্যাথি আগেও আছে, সাথে লিম নট ইনভলভমেন্ট, তাহলে ডিসেমিনেটেড টিবি হয়ে যাবে। অথবা অ্যাসেপ্টিক কজ, যেমন আমার সেপ্টিক কজের ইভালুয়েশন করতে সাইড বাই সাইড অ্যাসেপ্টিক কজ অফ ফিভার হতে পারে, যে অ্যাসেপ্টিক কজ ছিল তার উপর পরে যে নিউমোনিয়া, এরকমও হতে পারে। অথবা অন্য একটা অ্যাসেপ্টিক কজ অফ ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট আছে, এই পেশেন্টের তোমার একটা টিবি,
এরকম হতে পারে। তাইলে লিম্ফোডেনোপ্যাথি আছে কিনা, লিম্ফোডেনোপ্যাথি থাকে সেটাকে লোকালাইজড করা কোন জায়গায় কি আছে এটা। এরপরে আছে আপনার ওয়েট লস আছে কিনা, ওয়েট লস প্রেজেন্ট অন্য। এরপরে আসেন আপনি বনি টেন্ডারনেস আছে, বনি টেন্ডারনেস আছে। মানে আপনার এই জ্বরটা হতে পারে যে নিউমোনিয়া, কিন্তু পেশেন্টটা বেসিকলি ছিল সে লিউকেমিয়ার ইনিশিয়াল অথবা সাবলিউকেমিয়া অথবা প্লাস্টিক এলিমেন্টস পরে নিউমোনিয়া। এটা বলতে তাহলে বনি টেন্ডারনেস আছে কিনা আপনি দেখবেন। এরপর ভাইটাল প্যারামিটার মধ্যে পালস, ব্লাড প্রেশার দেখবেন। হাতে এসে আপনার অনেকগুলো জিনিস দেখা আছে যে আপনার এনে কোনো পরিবর্তন আছে কিনা, ফ্লামিং আছে কিনা, এলে হিমোরেজ আছে কিনা, পামে কোনো ই আছে কিনা, র্যাশ আছে কিনা, অথবা পাতে কোনো ইনফেকশন আছে কিনা, অনেক এই জায়গা অনেক কিছু দেখতে পাই। আর স্কিন ডিটেলস, স্কিন সার্ভে করে গেছে যে স্কিনে কোনো র্যাশ আছে কিনা এনি টাইপ, তার মানে মোল স্কিন এরিয়া দেখি এবারে ফিভার উইথ র্যাশ হতে পারে, আমার নিউমোনিয়া উইথ র্যাশ হতে পারে। যে কেমন যে একটা হতে পারে যে নিউমোনিয়া যেন কোনো ওষুধ পাচ্ছিল তার জন্য র্যাশ হয়েছে, অথবা এই হয়েছে, অথবা ডিজিজ ইটসেলফের জন্য র্যাশ আছে। এরপরে যদি আমি আরো নিচের দিকে নামি তাহলে কি দেখবো যে লেগ ইডিমা আছে কিনা, অথবা স্কিনে লোয়ার যে স্কিন সার্ভে সে এই জায়গায় লেগেও কোনো স্কিন র্যাশ আছে কিনা, আলসারেশন আছে কিনা আমরা দেখি। তাহলে জেনারেল এক্সামিনেশনে যেমন ইডিমা ইম্পর্টেন্ট থাকবে কি, আমার যদি নিউমোনিয়া অথবা টিবি হয়, নিউমোনিয়া হার্ট ফেলিওর হতে পারে, একিআই হতে পারে, টিবিতে ম্যালনিউট্রিশন হতে পারে, ইডিমা হতে পারে, তাহলে আমরা এটা আছে কিনা দেখে ফেলি। তাহলে অলমোস্ট এরকম যেমন ভাইটাল প্যারামিটারের মধ্যে আমরা টেম্পারেচার, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট দেখি। আর হচ্ছে এখনকার ভাইটাল প্যারামিটার হলো অক্সিজেন স্যাচুরেশন। তাহলে এই জায়গা আমার ব্লাড প্রেশারের কি অবস্থা, রেসপিরেটরি রেটের কি অবস্থা। তাহলে ইন এ ফিভার পেশেন্ট যদি ট্যাকিপিনিয়া থাকে, সাথে ট্যাকিকার্ডিয়া থাকে, তাহলে এটা ক্লিনিক্যালি বলা যায় ডিসিজ এর প্রবলেম। তাহলে জেনারেল এক্সামিনেশন আমরা টার্গেটেড এরকম দেখলাম। আবার নেটের মধ্যে থাইরয়েডটা দেখে যাবে, থাইরয়েডাইটিসের কারণে ফিভার হতে পারে, থাইরয়েডটা আমাদের ইনভেরিয়েবলি দেখে যাবে। তাহলে জেনারেল এক্সামিনেশন এইরকম, বাকি জিনিসগুলো যে পয়েন্টগুলো আপনারা বলেন সেই জিনিসগুলোকে জাস্ট সার্ভে করে গেলেন। তাহলে আগে রিলেটেড জিনিসগুলোকে দেখলেন, তারপরে আনরিলেটেড, যেমন আপনি ব্লাড প্রেশার বা ইডিমা, জুগুলার ভেনাস প্রেশার, সাইন অফ ডিহাইড্রেশন, এইগুলো ফিভারের সাথে রিলেটেড। কারণ এই জায়গার বডি থেকে ফ্লুইড লস বেশি থাকে, অথবা এই ডিজিজের কমপ্লিকেশন রেনাল ফেলিওর হতে হবে, হার্ট ফেলিওর, তার মানে ফ্লুইড ম্যানেজমেন্ট, ফ্লুইড হোমোস্ট্যাসিসের ডিসরাপশন হতে পারে। এই কারণে এই জিনিস আপনার একসাথে দেখা লাগে। এরপর সিস্টেমিক এক্সামিনেশন, আমরা যদি যেহেতু এটা কি ছিল লাং ইনভলভমেন্টটা আমাদের প্রাইমারি ফোকাস ছিল, তাহলে লাং এর ডিটেলস এক্সামিনেশন। এখন লাং এর এক্সামিনেশন আপনার মনে রাখতে হবে, আপনি অর্গান স্পেসিফিক যখন এক্সামিনেশনে যাইতে চান, ইন এ লং কেস ও শর্ট কেস, যে জায়গায় আপনি কি পাইতে চান। আপনার লং কেসের ক্ষেত্রে তো সহজ, আপনার এই কমপ্লেনের সাথে আপনি কি পাইতে চান লাং এক্সামিনেশন, ম্যানুভার আপনি করবেন, কিন্তু আপনি পাইতে চান কি এটাকে আপনাকে হাইলাইট। তাহলে আপনি কি পাইতে চান, নিউমোনিয়া হলে আপনি কনসলিডেশন পাইতে চান, রিসার্চ অফ কনসলিডেশন পাইতে চান, অথবা ইনফিউশন পাইতে এইরকম পাই। যদি টিবি হয় তাহলে কি আপনি ক্যাভিটেশন পাইতে চান, অর ক্রিভিটেশন পাইতে চান, অথবা কনসলিডেশনের ফিচার পাইতে চান, অর ইনফিউশন পাইতে, অথবা আপনার এই সাথে কি যদি কমপ্লিকেশন থাকে, আদার নিউমোথক্স থাকে, এই থাকে, তাহলে সেইগুলো পাই। তাহলে বেসিক্যালি আপনি ডিজিজ ওরিয়েন্টেড আপনি কি পাইতে চাচ্ছেন এটা থাকে। তাহলে একটা আছে যেমন নিউমোনিয়া, আমার ক্ষেত্রে আমি কি পাইতে চাই, ফিচার্স অফ নিউমোনিয়া পাইতে চাই, অথবা প্লুরাল ইনফেকশন পাইতে চাই। এখন এই পেশেন্টের যদি ব্রঙ্কিয়াল ম্যালিগনেন্সি, ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন আছে, এই পেশেন্টের নিউমোনিয়া থাকে, তাহলে যদি তখন ফিচার্স অফ আসপিরেশন চলে আসবে, কলাপসের ফিচার চলে আসবে, অথবা এই পেশেন্টের প্রিকার্ডিয়াল ইফিউশন হয়ে গেছে, তাহলে প্রিকার্ডিয়াল ইফিউশনের ফিচার চলে আসবে। এগুলো হচ্ছে আপনার আপনি কি পাইতে চাইছিলেন সেটা পাইতে চাই, এগুলো পেয়ে গেছে, সেইগুলোকে রিলেট করতে। তাহলে
এই জায়গায় বুকে আমরা চেস্ট এক্সামিনেশনে এইরকম পাইছি। আমি ইন এ ফিভার নিউমোনিক পেশেন্ট আমি অ্যাবডোমেনের এক্সামিনেশনে কি পাইতেছি যে এটা হেপাটাইটিস, কারণ নিউমোনিয়া একটা সোর্স অ্যাসোসিয়েটেড অর্গানের ইনফেকশনের থেকে এক্সটেনশন হয়ে নিউমোনিয়া হতে পারে, অথবা নিউমোনিয়া থেকে তার পাশের অর্গানকে সারাউন্ডিং অর্গানকে ইনভলভমেন্ট করে। তাহলে এই জায়গায় ডাইরেক্ট লিভার ইনভলভমেন্ট হতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট এক্সটেনশনের অথবা ব্লাড বন্ড। তাহলে হেপাটাইটিস আছে কিনা দেখতে, অথবা স্প্লিনোমেগালি আছে কিনা। যদি এটা সেপ্টিসেমিয়া হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে স্প্লিনোমেগালি আছে কিনা, আর অন্য কোনো ক্রনিক ডিজিজ আছে কিনা সেটাকে অ্যাবডোমেনে সেটাকে আইডেন্টিফাই। যদি টিবি হয় সেই ক্ষেত্রে ডেসিমিনেটেড টিবি পার্ট হিসেবে অ্যাবডোমিনাল কোনো মাস আছে কিনা, অ্যাসাইটিস আছে কিনা, এগুলো সেটা। এরপর আমি যদি চলে যাইতে চাই যে এই পেশেন্টের নিউরোলজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে ইন এ ফিভার পেশেন্ট মেন থাকবে যে তার কনসাসনেসের কি অবস্থা, কত ম্যানেঞ্জিয়াল ইনভলভমেন্ট আছে কিনা সেটা দেখা। দেন আছে কোনো লং ট্র্যাক সাইন আছে, লং ট্র্যাক সাইন আছে। তাহলে ম্যানেঞ্জিয়াল ইন্ডিকেশনের সাইন দেখতে কানিক সাইন দেখলাম। আর জিসিএস কনসাসনেসের জন্য আমরা দেখলাম জিসিএস স্কোর দেখলাম, জিসিএস স্কোর করলাম। জিসিএস স্কোর করার পর তাহলে এই জায়গায় গেল। এবার লং ট্র্যাক সাইনের ক্ষেত্রে কি, লং ট্র্যাক প্লান্টার কেমন আছে, ক্রেনিয়াল নার্ভের কোনো ইনভলভমেন্ট। আর যেটা লাগে এরকম, যদি এইরকম নিউরোলজিক্যাল কোনো ইনভলভমেন্টের হিসাব থাকে যে আমার সিস্টেম ডিভিউজটা থাকে তাহলে সেই পেশেন্টে আপনাদের জন্য লাগে অপথলমোস্কোপি লাগবে, পোস্ট গ্রাজুয়েট যারা আছে তাদের জন্য লাগবে। তাহলে আপনাদের জন্য লাগবে নিউরোলজি ইনভলভমেন্টের মধ্যে ইন এ ফিভার পেশেন্ট যে আপনার ওভারঅল কনসাসনেস কেমন, মেনিনজিয়াল ইনভিটেশনের সাইন সিম্পটম আছে কিনা, ফোকাল কোনো লং ট্র্যাক সাইন আছে। এটা লং ট্র্যাক ফোকাল সাইন আছে, লং ট্র্যাক সাইনকে পারামিটাল ট্র্যাক দ্যাট ইজ প্লান্টার রেসপন্স কেমন আছে, যারগুলো কেমন আছে, ক্রেনিয়াল নার্ভের ইনভলভমেন্ট আছে। আবার এটা মাসকুলোস্কেলেটাল সিস্টেম ইভালুয়েশনের মধ্যে কি থাকবে, আপনার যে আপনার জয়েন্ট গুলো কেমন আছে, যেমন আপনার নিউমোনিয়া সেপ্টিক আর্থাইটিস করতে পারে, আবার সেপ্টিক আর্থাইটিস থেকে আবার নিউমোনিয়া হতে পারে, তাহলে এরকম আছে কি একটা মায়োসাইটিসের প্রেজেন্টেশন আছে কিনা। আবার তাহলে এটা গেল। হেমাটোলজিক্যাল সিস্টেমের মধ্যে কি ফেলিওর হতে পারে, কোয়াগুলেশন ফেলিওর হতে পারে, অথবা কোয়াগুলেশন কন্ডিশন হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে পার্থক্য আছে কিনা, ই আছে পেশেন্ট ফিভার আছে, পার্থক্য আছে, তাহলে আমরা অন্য বিষয় করে যে হ্যাঁ হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি হতে পারে, অথবা কোয়াগুলেশন ফেলিওর। আবার এমন হতে পারে যে এই পেশেন্টে নিউমোনিয়া টিবি আছে অথবা ক্রনিক কন্ডিশন ছিল, এখন দেখা গেল ডিবিটি নিয়ে প্রেজেন্ট। দেখেন আপনার প্রত্যেকটা, আমি যদি সিস্টেম বেসড এক্সামিনেশন করতে চাই তাহলে চলে আসে, যেমন এই যে হেমাটোলজিক্যাল সিস্টেম বললাম যে লোকাল বডি টেন্ডারনেস ইন এ নিউমোনিক পেশেন্ট, তাহলে কি দেখবেন আপনি কমপ্লিকেশন পড়াশোনা ভর্তিতে নিউমোনিয়া অস্টোমাইলাইটিস, তাহলে আপনার সেপ্টিকের যে অস্টোমাইলাইটিস আছে এটা আইডেন্টিফাই করতে, তাহলে আপনি যখন অর্গান বেসড এক্সামিনেশনে যাবেন, ফার্স্ট এক্সামিনেশন হবে আছে যে অর্গান ফোকাল ছিল সেটা, দেন আছে অন্য অর্গানগুলোকে সার্ভে আছে আপনি যখন এই যে সিলেক্টিভলি হিস্ট্রি এক্সামিনেশন করার পরে আপনার সামারাইজেশনের ক্ষেত্রে এইরকমই একটা পেশেন্ট যে ইমিউনোকম্প্রোমাইজ বা ইমিউনোসাপ্রেস অথবা ক্লিনিক আছে, এইরকম একটা পেশেন্টের নিউমোনিয়া হতে পারে, অথবা টিবি হতে পারে, অথবা নিউমোনিয়া হতে পারে। তাইলে আমরা পার্থক্য করতে পারবেন যে ডিউরেশন অফ ডিজিজ এন্ড এর সাথে অ্যাসোসিয়েটেড আদার সিম্পটম এবং তার এক্সপোজার দিয়ে আমি ডিজিজগুলোকে আলাদা। শর্ট ডিউরেশন, হাই ফিভার, টক্সিক, অ্যাকুট প্রেজেন্টেশন, লাংয়ের ইয়ে আছে নিউমোনিয়া। যদি এটা ক্রনিক হয়, ক্রনিক ফিভার, লাং ইনভলভমেন্ট আছে অথবা এক্সট্রা পালমোনারি ইনভলভমেন্ট আছে, তাতে তার যে ওয়েট লস আছে, অ্যানোরেক্সিয়া আছে, ইয়ে আছে, অত কন্ট্যাক্টের হিস্ট্রি, নন কন্ট্যাক্টের হিস্ট্রি আছে, কি আছে, তাহলে সেক্ষেত্রে কি, তাহলে সামারাইজেশন আসবে এরকম আমার জিনিসটা এইভাবে। তাহলে ডিটেলস ইভ্যালুয়েশনে
আমরা বেসিক্যালি কমপ্লিট করতে পারলাম না, যেহেতু আমি বেসিক ওই দিকে আলোচনা করতে চাই। আপনাদের এর মাঝে এইটুকুর মাঝে কোনো প্রশ্ন আছে কিনা কারোর? কারোর কোনো প্রশ্ন আছে কিনা যেটুকু বললাম? হ্যালো স্টুডেন্ট, ডিয়ার স্টুডেন্ট, কারোর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন যদি না থেকে থাকে, যেহেতু টাইম কনস্ট্যান্ট, এর পরে আপনাদের মনে হয় শর্ট কিছু ক্লাস আছে, এরপরে যদি ই হয় পরে আমি পরে দিয়ে দেবো। এরপরে যে দেন হচ্ছে আমি এই ক্ষেত্রে ঠিক থাকতো প্ল্যান অফ ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট, এইটা। থ্যাংক ইউ, ভালো থাকেন। থ্যাংক ইউ। আসাদ, আসাদ।